দেখো, তো ইকোনমিক্সের আমরা ফার্স্ট ক্লাস করেছি, আমাদের ইন্ট্রোডাকশনটা টোটাল আমাদের হয়ে গিয়েছিল। অর্থনীতির আমরা একটা ধারণা আমরা আগের ক্লাসে পেয়েছি। এখানে আমরা টোটালি আমাদের দু রকমের অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে পড়েছি। বিভিন্ন সেক্টর গুলো সম্পর্কে আমরা পড়েছি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এগ্রিকালচার বেসড ইকোনমি, ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি, সেগুলো আমরা পড়েছি। আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, তার মধ্যে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি সম্পর্কে পড়েছি। কিছু প্যারামিটার যেগুলো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকে আইডেন্টিফাই করে বা মেজার করে, সেই হিসেবে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কেও আমরা পড়েছি। তো আমরা মোটামুটি ইকোনমিক্স এর আমরা ধারণা বা কনসেপ্ট যেটা রয়েছে সেটা আমরা অলরেডি করেছি। আজকে আমরা ইকোনমিক্স এর সে রেসপেক্টে ফার্স্ট ক্লাস, যেটা আমাদের প্রথম টপিক অর্থনীতি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের অর্থনীতিতে পরবর্তী ক্ষেত্রে সমস্ত চ্যাপ্টারে খুব হেল্প করবে। প্রত্যেককে বলছি খুব মন দিয়ে অ্যাটেন্টিভলি ক্লাসটা অ্যাটেন্ড করো। কোনো সমস্যা হলে আমাকে, যেটা বুঝতে পারছো না সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। তো আজকের টপিক যেটা প্রথমে শুরু হচ্ছে সেটা হচ্ছে ভারতের জাতীয় আয়, যেটাকে বলবো ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। এটা পড়তে গিয়ে, ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়তে গিয়ে আমাদের বলবে যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের যে উৎপাদন রয়েছে, সেই উৎপাদন বা প্রোডাকশন সবসময় একটা গুরুত্বপূর্ণ অবদান বা জায়গা। কোনো একটা ইকোনমি তখনই সাকসেসফুল হবে বা উন্নত হবে যদি সেখানে যে উৎপাদন বা প্রোডাকশন সাফিসিয়েন্ট পরিমাণে যদি হয়ে থাকে, তখনই একমাত্র আমরা বলতে পারবো সেই ইকোনমিটা গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো উৎপাদন কি করে, অর্থনীতিকে সচল অবস্থায় রাখে। কোনো ইকোনমিতে যদি ডেভেলপমেন্ট, উৎপাদনটা স্ট্যাগ হয়ে যায়, সেই অর্থনীতি কিন্তু চলতে পারে না, কিছুদিনের মধ্যেই সেটা ভেঙে পড়বে। যেমন সাপোজ তুমি আহ, আজকে কোনো একটা কিছু করছো না, সাপোজ তুমি একটা বিজনেস করছো, কোনো একটা কারণে সেই বিজনেসে হঠাৎ করে তোমার মানে 5 টাইমস তোমার মুনাফা হয়ে গেল। তুমি এটা হয়তো ওষুধের ব্যবসা করতে, তো সেখানে তোমার লাভ হয়তো হতো মাসে 5,000 টাকা। হঠাৎ করে কোনো একটা কারণে, কোভিড এর কারণে বা যে কোনো কারণে হোক, তোমার সেই মান্থে কোনো একটা ইনকাম 5,000 টাকা থেকে 50,000 হয়ে গেল। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার ডেভেলপ উন্নতি হয়ে গেল, হঠাৎ করে এতটা ইনকাম হয়ে গেল, তুমি কি করলে, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি কি করলে আর প্রোডাকশনটাকে বাড়াতে বা সেটাকে কন্টিনিউয়েশন রাখার কোনো চেষ্টা না করে বলে 50,000 পেয়ে গেছি, চলো একটু ঘুরে আসি। তাহলে কি হবে, যে ইনকামটা তুমি ওই মাসে করতে পারলে, পরের মাসে কিন্তু আর সেই ইনকাম হবে না, কারণ তুমি প্রোডাকশনের উপর সেইভাবে জোর দাওনি। সেই কারণে সমস্ত ইকোনমি, যেসব উন্নত অর্থনীতি, সেই কারণে সবসময় উৎপাদন বা প্রোডাকশনের উপর জোর দিয়ে থাকে। যেমন আমেরিকার ইকোনমি, আমেরিকাকে দেখবে যে সমস্ত দেশের সাথে বাণিজ্য করে, ওদের যদি লসও হয়ে থাকে তাহলেও কিন্তু ওরা কখনো উৎপাদন বা প্রোডাকশনকে কমায় না। লসে হলেও বিক্রি করে, কিন্তু ওরা উৎপাদন বা প্রোডাকশনটাকে সবসময় কন্টিনিউয়েশন রেখে থাকে। সেই কারণে আমেরিকার অর্থনীতি পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত, সবচেয়ে স্ট্রং অর্থনীতির মধ্যে পড়ে। এবার ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য উৎপাদন যেমন গুরুত্বপূর্ণ, সেরকম সামষ্টিক অর্থনীতি, যেটাকে আমরা কালেকটিভ ইকোনমি বা ম্যাক্রো ইকোনমিক্স এর দিক থেকে উৎপাদন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে আমরা ডিপেন্ড করি মোট দেশজ উৎপাদন, যার মধ্যে আমরা মোট দেশজ উৎপাদন বলতে যে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের কথা বলছি। মোট জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন বলতে আমরা জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের কথা বলছি, আমরা প্রত্যেকটা সম্পর্কে ডিসকাস করব। এছাড়া নিট জাতীয় উৎপাদন, যেটাকে আমরা এনএনপি বলে থাকি, যে এটা সম্পর্কে আমরা আলোচনা করব যে প্রোডাক্ট থেকে কোনো কিছু উৎপাদন করার পরে যেটা বাকিটা পড়ে থাকে, যেটা আমাদের নিট প্রফিট, সেটাকে, এই জিনিসগুলোকে পরিমাপ করে আমরা ভারতের অর্থনীতি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ওয়ার্ল্ড ইকোনমিটাকে আমরা মেজার করে থাকি। অর্থাৎ এই সব পরিমাণ থেকে আমরা বুঝতে পারি যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম রয়েছে, সেটা উন্নত স্তরে রয়েছে
না উন্নয়নশীল স্তরে রয়েছে, না অনুন্নত কনসেপ্টে রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতে পারি এই প্যারামিটারের উপর বেশ করে। এবার এখান থেকে বলছি যে ম্যাক্রো ইকোনমিক্স, যেটাকে আমরা সামষ্টিক পর্যায়ের অর্থনীতি বলে থাকি, সেটা সম্পর্কে আমরা অলরেডি ফার্স্ট ক্লাসেই পড়েছি যে প্রতিশব্দ ম্যাক্রো থেকে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স কথাটা এসেছে, যদিও এটা একটা গ্রিক শব্দ, যে গ্রিক শব্দ ম্যাক্রো, যে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে আমাদের ম্যাক্রো কথাটা এসেছে, যেটা আমরা অলরেডি ফার্স্ট যে চ্যাপ্টার সেখানে আমরা ডিসকাস করেছি, যার কথার অর্থ হচ্ছে বড় বা সমষ্টি কোনো কিছু, যে বড় সেন্সে ব্রড সেন্সে ইকোনমিকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলে থাকি। এবার বলেছি যে বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকে বলেছিলাম কোনো দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সে আমরা কোনো পার্টিকুলার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আলাদা আলাদাভাবে আলোচনা না করে সমগ্র দেশের যে অর্থনীতি রয়েছে, কালেকটিভ ইকোনমিক্স, সেটাকেই আমরা ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে বলে থাকি। তাহলে আমাদের যে মার্কেট আমরা একটা পড়বো, আমাদের মার্কেট সম্পর্কে পড়বো ফাইন্যান্সিয়াল যখন অর্থনৈতিক ব্যবস্থা পড়বো, সেখানে আমরা দেখব যে মার্কেট বিভিন্ন টাইপের হয়, যে আমাদের মনোপলি মার্কেট হয়, অলিগোপলি মার্কেট হয়। তো এই ধরনের মার্কেট মানে যেখানে নাম্বার অফ ম্যাক্সিমাম যে মানে প্রচুর পরিমাণে ক্রেতা, প্রচুর পরিমাণে বিক্রেতা, সেগুলো প্রতিযোগিতামূলক বাজার হবে। যেমন বলতে পারি যে মোবাইলের ক্ষেত্রে, যে মোবাইল ভিভো কোম্পানিও বানাচ্ছে, ওপো কোম্পানিও বানাচ্ছে, স্যামসাংও বানাচ্ছে, রেডমিও বানাচ্ছে, প্রত্যেকে বানাচ্ছে। তাহলে এদের মধ্যে যার প্রোডাকশন মানে যে কম দামে ভালো ফিচার্স দেবে, ভালো সার্ভিস দেবে, সেই মোবাইলের চাহিদা বাড়বে। আর যেই মোবাইল সেই জায়গায় দিতে পারবে না, স্যাটিসফাই করবে না কনজিউমারদের, সেটা অলরেডি মার্কেট থেকে বেরিয়ে যাবে। তার মানে মার্কেট একটা প্রতিযোগিতা কাজ করবে। তাহলে সেগুলো আমাদের মনোপলি মার্কেট হবে। কিছু হবে যেখানে সিঙ্গেল মার্কেট হয়, যেগুলো আমাদের বলা হয় যে একজন সেলার থাকবে। যেমন ইন্ডিয়ান রেলওয়ে টিকিট একমাত্র ইন্ডিয়ান রেলওয়ে বিক্রি করে। তাহলে সেই জায়গাতে একজন মাত্র সেলার, কিন্তু বায়ার অনেকে থাকবে। তো এই মার্কেটগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। অর্থনীতিতে যে প্রতিযোগিতামূলক বাজারে অর্থনীতিকে যদি আমি গতিশীল রাখতে চাই, তাহলে আমাদের সেই জায়গার ক্ষেত্রে একক উৎপাদন, একক বিনিয়োগ বা একক পরিকল্পনা, মানে একটা ইন্ডিভিজুয়াল কোনো যে উৎপাদন যদি হয়, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি বিনিয়োগ করে বা পরিকল্পনা যদি একজন করে থাকে, তাহলে সেটা সমস্যা তৈরি করবে। কারণ একজনের পক্ষে একটা বড় ইন্ডাস্ট্রি করা কখনোই পসিবল নয়। যদি একটা এরোপ্লেন বানানোর কোম্পানি তৈরি করা হয়, তাতে নিশ্চয়ই 5 কোটি 10 কোটি টাকায় হবে না, কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় একজনের পক্ষে প্রোডাকশন করা বা বিনিয়োগ করা বা প্ল্যানিং করা সম্ভব নয়। সেই জায়গায় আমাদের মাল্টিপল মানে মাল্টিপল ইনভেস্টর আমাদের প্রয়োজন হয়ে থাকে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি, ম্যাক্রো ইকোনমিক্স থেকে আমরা বুঝতে পারি যে কোন খাতে কত উৎপাদন হচ্ছে বা কতটা প্রোডাকশন হচ্ছে, তাকে বিশ্লেষণ করে আমরা তার পরিমাণ কতটা প্রোডাকশন করার দরকার রয়েছে, সেগুলো আমরা ডিটারমাইন করে থাকি। উৎপাদনের খাত বলতে যে উৎপাদনের যে জায়গা, সেগুলো আমরা অলরেডি আগের ক্লাসেই আলোচনা করেছি। যেই জায়গাগুলো আমাদের উৎপাদন করে থাকে, সেগুলো আমরা তিনটে খাতকে আমরা বলে থাকি, তিনটে সেক্টর থেকে আমরা প্রোডাকশন করে থাকি। তার মধ্যে আমাদের একটা হয় এগ্রিকালচার থেকে, ইন্ডাস্ট্রি থেকে এবং টার্সিয়ারি থেকে। এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর, মানে যেটা সেবা ক্ষেত্র। এটা আমাদের আগের ক্লাসের কন্টেন্টের মধ্যে হয়েছে। এবার এখানে একজন কৃষক কি উৎপাদন করছে বা একটা ব্যক্তি কি উৎপাদন করছে বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতটা সেবা করছে, সেগুলো আমাদের ব্যষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স এর বিষয়বস্তু। আর যদি কোনো মোট কৃষি, মোট শিল্প বা সামগ্রিক দেশের অর্থনীতিকে আমরা বিচার করি, তখন সেটা আমাদের সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে। ব্যষ্টিক অর্থনীতি মানে মাইক্রো, আর সামষ্টিক অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে। তাহলে আমরা আগের ক্লাসেই বলেছিলাম, এখানে আরো একটু ভালো করে আমাদের অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে এক্সপ্লেন করেছি। এবার আমরা ঢুকবো আমাদের মেন যে টপিক বা মেন যে জিনিস, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম। একটা দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম জিনিসটা কি, সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে।
যে জাতীয় আয় বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে আমরা জাতীয় আয় ভাবে বলতে পারি কি, যে মোট যে জাতীয় উৎপাদন তার আর্থিক মূল্যকে আমরা জাতীয় আয় বলি। যে আমাদের একটা দেশের মধ্যে, ভারতের মধ্যে যে উৎপাদনটা হচ্ছে বা যে প্রোডাকশনটা হচ্ছে, তার আর্থিক মূল্যকে আমরা জাতীয় আয় বলতে পারি। তোমাকে যদি বলবে স্যার আর্থিক মূল্য কেন বলছেন, মোট উৎপাদনকেই তো আমরা বলতে পারি। তাহলে এই জায়গায় তোমাকে বলা হলো তোমার তুমি 10 কেজি ধান উৎপাদন করছো, 20 কেজি গম উৎপাদন করছো, 15টা ন্যানো গাড়ি উৎপাদন করছো, তাহলে এগুলোকে তুমি যোগ করো। তাহলে যোগ করে তুমি বলতে পারবে যে কোনো প্যারামিটার পাবে, যে যেটাকে তুমি বলতে পারো যে আমার ইনকাম বা ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে সেটাকে আমরা বলতে পারবো তখনই যদি আমি প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য বা যে প্রাইস যেটা আছে সেটাকে যোগ করি। কারণ মূল্য ছাড়া তো আমরা কোনো কনসেপ্ট বা একটা প্যারামিটার, সেম প্যারামিটার পাবো না। কারণ 5 কেজি ধানের সাথে 10টা ন্যানো গাড়ি কখনো তো যোগ করা পসিবল নয়, যোগ হতে পারে সেম জিনিসে। সেই কারণে জাতীয় আয়ের ক্ষেত্রে একটা বড় বা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আর্থিক মূল্য, মানে তার মনিটারি ভ্যালু বা মনিটারি যে ভ্যালু রয়েছে সেটাকেই আমরা তার জাতীয় আয় হিসেবে বলে থাকি। সেই কারণে এবার বলবে স্যার জাতীয় আয় তাহলে যতদিন খুশি 10 বছর ধরে আমি যে আয় করছি সেটাই জাতীয় আয়, 15 বছর ধরে আমি যে আয় করছি সেটা জাতীয় আয়, না 1 মাসে যেটা আয় করছি সেটা জাতীয় আয়। সেই জন্য আমাদের একটা প্যারামিটার দরকার। সেই প্যারামিটারটা হচ্ছে জেনারেলি 1 বছরে, মানে একটা নির্দিষ্ট সময়, জেনারেলি 1 বছরের মধ্যে আমাদের যে উৎপাদনের উপকরণগুলো রয়েছে, উপাদান বা উপকরণগুলো রয়েছে, আমরা ফার্স্ট ক্লাসেই পড়েছিলাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন, ভূমি, শ্রম, মূলধন, এই 3টে ফ্যাক্টর আমাদের উৎপাদনের উপকরণ হিসাবে বা উপাদান হিসাবে কাজ করে থাকে। আমি তোমাদের বলার সময় ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। এই উৎপাদনের উপকরণগুলো থেকে আমরা যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী বা সেবা কার্য উৎপাদন করা হয়, তার আর্থিক মূল্যকে আমরা তার জাতীয় আয় বলে থাকি। এবার বলবে স্যার বস্তুগত অবস্তুগত জিনিসগুলো কি। বস্তুগত মানে তুমি যে জিনিস প্রোডাকশন করলে সেটা হচ্ছে বস্তুগত। এবার অবস্তুগত জিনিস যেগুলো হবে, যেগুলো আমাদের অ্যাজ এ বস্তু হিসাবে না পেরে আমরা কোনো সার্ভিস পাচ্ছি, কোনো সেবা পাচ্ছি, বা কোনো একটা যে ইন্স্যুরেন্স বলো এই জিনিসগুলো পাচ্ছি, তাহলে সবকে আমি একসাথে করে যে মূল্যটা পাবো, আর্থিক মূল্য বা বাজার মূল্যটা পাবো, সেটাকে আমরা তার জাতীয় আয় বলবো। মানে প্রোডাকশনের মধ্যে আমরা 10 কেজি চাল, 15টা ন্যানো গাড়ি, আর তার সাথে আমাদের যে আইটি সেক্টর বলো, ব্যাংকিং সেক্টর বলো যে লাভ করছে, তার টোটাল মানিটারি ভ্যালুকে আমরা যদি এক করি, তাহলে আমরা সেই দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামকে আমরা মেজার করতে পারি। তার মানে জাতীয় আয় হচ্ছে মানুষের দ্বারা অর্জিত আয়ের সমষ্টি। জাতীয় আয়ের মধ্যে বস্তুগত অবস্তুগত সামগ্রী দেখা যাবে। তার মানে বস্তুগত হবে সেই জিনিসগুলো যেগুলোকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, সেগুলো হবে আমাদের বস্তুগত, মানে টাচেবল। আর কিছু হবে অবস্তুগত, যেগুলোকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও পারি না, সেগুলো আমাদের হবে অবস্তুগত দ্রব্য সামগ্রী। যেমন শিক্ষক যে শিক্ষাদান করছে, ডাক্তার যে সেবা করছে, উকিল যে সেবা করছে, সেগুলো আমাদের অবস্তুগত দ্রব্য সামগ্রী হবে। তো অ্যাজ এ ডেফিনেশন হিসাবে আমরা ন্যাশনাল ইনকামের একটা ডেফিনেশন দিয়েছি, যে কোনো দেশের একটা নির্দিষ্ট সময়কালে, বিশেষত 1 বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবামূলক কাজকর্মের আর্থিক মূল্যকে, যে মানিটারি ভ্যালুকে, খুব সাধারণ অর্থে ওই দেশের ওই নির্দিষ্ট সময়কালের জাতীয় আয় বলে থাকি। খুব সিম্পল ভাবে একটা ডেফিনেশন তোমাদের জন্য দেওয়া রয়েছে, আশা করি বুঝতে কোনো অসুবিধে হয়নি। বলো কারো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধে হয়, স্যার এটা কি বললেন বুঝতে পারলাম না, বলো আমি আবার একবার এক্সপ্লেন করে দিচ্ছি। বলো কোনো কোশ্চেন, যতটা আমি বললাম এর মধ্যে কিছু বুঝতে পারোনি, বলো। কোনো যদি ডাউট থাকে জিজ্ঞেস করো। ওকে, এবার দেখো জাতীয় আয়ের যে কনসেপ্ট, এটা একটা বলা হয় বহমান ধারণা। বহমান ধারণা মানে একটা ফ্লো। তাহলে ন্যাশনাল ইনকাম ইজ এ ফ্লো, নট এ স্টক। স্টক বলতে কি, যে জাতীয় আয় এরকম একটা জানো না যে আমাদের দেশের জাতীয় আয় এই বছর 10 কোটি টাকা হয়েছে, তাহলে তার মানে আমাদের দেশ খুব উন্নত।
তখন কিন্তু আমরা এইভাবে জাতীয় আয়কে মেজার করতে পারবো না বা বলতে পারবো না। আমাকে দেখাতে হবে যে আমাদের দেশ প্রতি বছর এই টাকা ন্যাশনাল ইনকাম করছে, বা এই বছর 10 কোটি টাকা হয়েছে, পরের বছর 12 কোটি হবে, তারপরের বছর 15 কোটি হবে, তারপরের বছর 17 কোটি হবে। তাহলে এইভাবে যদি একটা এক্সটেন্ড করতে থাকে, বাড়তে থাকে, তখনই আমরা বলবো সেটার উন্নতি হচ্ছে। সেই কারণে জাতীয় আয় কোনো একটা স্টক নয় যে আমি এত টাকা ইনকাম করেছি মানে আমার জাতীয় এত ভালো হয়ে গেছে। জাতীয় আয় সবসময় একটা ফ্লো, যে যদি ফ্লো হিসেবে হয় তখনই সেটা কিন্তু আমাদের উন্নতির পর্যায়ে থাকবে। সেই সংক্রান্ত অর্থনীতিবিদ টেলর বলেছেন, ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ লেবার ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ইনকাম। মানে শ্রম এবং মূলধনের আয়ের সমষ্টিকে আমরা জাতীয় আয় বলবো। সাম অফ লেবার ইনকাম মানে যে শ্রম যারা কাজ করছে তাদের স্যালারিকে আমি যদি অ্যাড করি, বা আমাদের যে ক্যাপিটাল রয়েছে বা অর্থ রয়েছে, সেই অর্থকে যদি আমরা যে প্রফিট যেটাকে পাই সেটাকে যদি আমি আয় করি, সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলবো। সেটা টেলর বলেছেন। স্যামুলসন সেই জায়গায় বলেছেন, ন্যাশনাল ইনকাম ইজ দ্য টোটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অফ এ কান্ট্রি হুইচ ক্যান বি মেজার্ড বাই মানি। তাহলে স্যামুলসন বলেছেন যে ন্যাশনাল ইনকাম কি, টোটাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অফ এ কান্ট্রি। একটা কান্ট্রি থেকে আমি যে পরিমাণ উৎপাদন করছি, টোটাল যে প্রোডাক্ট হিসেবে পাচ্ছি বা টোটাল যে সার্ভিস পাচ্ছি, সেটাকে আমরা যদি মানিটারি বা অর্থের দিক থেকে মেজার করে থাকি, সেটাকে আমরা জাতীয় আয় বলবো। অর্থাৎ একটি অর্থনীতিতে দ্রব্য সামগ্রী বা সেবা কার্যের বার্ষিক প্রবাহকে আমরা জাতীয় আয় বলে থাকি। প্রথম অর্থনীতিবিদ রয়েছেন সাইমন কুজনেটস। তিনি প্রথমভাবে জাতীয় আয় পরিমাপ করার জন্য তিনটে পদ্ধতির কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনটে মেথডের মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়কে পরিমাপ করতে পারি। According to Simon Kuznets, national income can be measured by three methods. তিনটে মেথডে আমরা ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করতে পারি। তিনটে মেথড কি কি? নাম্বার ওয়ান হচ্ছে আয় পদ্ধতি, মানে ইনকাম মেথড। তাহলে ইন দিস মেথড সাম অফ নেট ইনকাম earned by working people in different sector and commercial enterprises is obtained. মানে বিভিন্ন অর্থনৈতিক যে ক্ষেত্র রয়েছে, মানে যারা ওয়ার্কিং পিপল, মানে যারা কাজ করছে, তারা যে আর্নটা করছে বা আয়টা করছে বিভিন্ন সেক্টর থেকে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর থেকে যে আয় করছে, বা যেসব কমার্শিয়াল এন্টারপ্রাইজেস রয়েছে, বিভিন্ন যে অর্থনৈতিক সংস্থা রয়েছে যেগুলো সেবা কার্য থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে যুক্ত, তারা যে আয়টা করছে তার সাম যদি বা যোগ যদি করি, তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। সেটাই বলেছে, ন্যাশনাল ইনকাম ইজ ইকাল টু টোটাল ওয়েজ, ওয়েজ মানে যেটা বেতন বলা হচ্ছে, টোটাল রেন্ট মানে যেটা আমরা ল্যান্ড থেকে পাচ্ছি, ক্যাপিটাল থেকে আমরা পাচ্ছি টোটাল ইন্টারেস্ট, আর টোটাল প্রফিট, অর্গানাইজেশন প্রফিট রাখে। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশনের যদি সাম করি প্রফিটটাকে, তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। ল্যান্ড থেকে আমরা পাই রেন্ট, লেবার থেকে আমরা পাই ওয়েজ, ক্যাপিটাল থেকে আমরা পাই ইন্টারেস্ট, আর অর্গানাইজেশন থেকে আমরা পাই প্রফিট। চারটে উৎপাদনের উপকরণ থেকে আমরা যে আয়টা পেয়ে থাকি, সেগুলোকে যোগ করলে আমরা ন্যাশনাল ইনকাম পেতে পারি। খুবই সাধারণ ভাষায় বলা আছে। ওকে, বলো কোনো যদি অসুবিধা থাকে, বারবার বলছি জিজ্ঞেস করো। প্রবলেম হলে পরে কিন্তু নিজেরা বুঝতে পারবে না, যদি সিরিয়াস এইভাবে না বোঝো পরে কিন্তু জিনিসগুলো মাথায় ঢুকবে না। পড়ার সময় মনে হবে হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু যখন নিজে পড়তে যাবে তখন দেখবে প্রচুর বেশি সমস্যায় পড়বে। ওকে, নেক্সট দেখো, আয় পদ্ধতির পরে আমাদের হচ্ছে ব্যয় পদ্ধতি, যেটাকে আমরা এক্সপেন্ডিচার মেথড বলতে পারি বা কনজামশন মেথড বলতে পারি। কিভাবে কনজামশন মেথড? যে আমরা আয় যদি আয়টাকে হিসাব না করে আমরা যদি ব্যয়টাকে হিসাব করে থাকি, অর্থাৎ ন্যাশনাল ইনকাম ইজ ইন্ডিয়া ইজ মেজার্ড বাই এ কম্বিনেশন অফ ইনকাম অ্যান্ড প্রোডাক্ট মেথড। তাহলে আমরা যদি কোনো একটা দেশের লোকেরা যে পরিমাণ খরচ করছে সেগুলোকে যদি অ্যাড করি, তাহলেও আমরা ন্যাশনাল ইনকাম পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে সমস্যা কি? আচ্ছা, এখানে আমি একটু বলে দিই যে আয় পদ্ধতিতে সমস্যা একটা আমাদের হয়, যে বলবে এতে তো হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা কি, যে প্রকৃত যে আয় হচ্ছে টোটাল ইনকামের হিসাব কিন্তু আমরা পাই না। বিশেষ করে এগ্রিকালচার, আমাদের যে ইকোনমি এগ্রিকালচার বেসড, একজন কৃষকের আয় কতটা এটা কিন্তু কারো পক্ষে অবটেন করা বা বলা সম্ভব নয়। কারণ একজন কৃষক কি পরিমাণ আয় করছে তার কোনো রিপোর্ট হয় না,
সে কত পরিমাণ প্রোডাকশন করছে বা আয় করছে, সেটা একমাত্র সেই কৃষক নিজে জানে। সে কিন্তু কোনো রকম আয় যেটা করছে তার কোনো কিন্তু হিসেব সে কিন্তু সরকারকে দেয় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটা হিসেব থাকে যে একটা কোম্পানি কতটা প্রফিট করছে। এই জন্য ইন্ডিয়ান ইকোনমিতে ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম বের করা খুবই সমস্যা। সেই জন্য আরেকটা পদ্ধতি এক্সপেন্ডিচার মেথড। তাহলে আমরা যদি যে আয়টা করছি সেই জায়গাতেও দেখো এগ্রিকালচার ইনকাম ইন ইন্ডিয়া মেজার্ড বাই দ্য প্রোডাক্ট মেথডে আমরা করে থাকি, যে প্রোডাক্ট মেথডে আমরা করে থাকি যে পরেরটা উৎপাদন। যে এখানেও সমস্যা কি, যে যতটা আমরা আয় করছি ততটা আমরা নিশ্চয়ই ব্যয় করি না, কিছুটা আমরা সেভিংস করে থাকি। সেই কারণে সেভিংস করার কারণে আমরা কিন্তু টোটাল যে আয় তার কিন্তু আমরা হিসেব পাই না। এবং এখানে একটা বড় সমস্যা হয় কি, হুম, আর একটা বড় সমস্যা হয় কি, যেটা হচ্ছে এরর অফ ডাবল কাউন্টিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট মেথড ইন ন্যাশনাল ইনকাম। একটা ডাবল কাউন্টিং মানে কি, সাপোজ তুমি উৎপাদন করছো একটা রুটি, মানে আমাদের হচ্ছে ধরো আমি তোমাদের একটা বলছি, যে সাপোজ আমি বলছি যে আমাদের কতটা আয় হচ্ছে সেটা আমি মেজার করতে চাই। তাহলে তুমি আয় হিসেব করতে গিয়ে তুমি একটা বানাচ্ছো যে রুটি বানাচ্ছ। তাহলে রুটি যখন বানাচ্ছ তুমি দেখলে যে আমার হচ্ছে 10 কেজি যে আমার রুটি তৈরি হচ্ছে, বা কেক হিসেবে যদি বলি আরো বেটার হয়, যে কেক উৎপাদন করে আমি যখন এটাকে মেজার করছি কেক উৎপাদন করে, তখন আমি দেখছি যে 10 কেজি মানে 10 কেজি টাকার হচ্ছে কেক আমি হচ্ছে তৈরি করতে পারছি। এবার 10 কেজি টাকার যখন কেকের আমি মানিটারি ভ্যালু পাবো, ধরলাম 1000 টাকা, তাহলে আমি করলাম। এবার পুরো যে কেকটা কোথা থেকে আসছে, আমাদের হচ্ছে যে আটা থেকে বা ময়দা থেকে আসছে। তাহলে সেই যতটা ময়দা তৈরি হচ্ছে টোটালটা নিশ্চয়ই কেক উৎপাদন হচ্ছে না, তাহলে তার কিছুটা কেক হচ্ছে, বাকি অন্য কিছুতে তৈরি হচ্ছে। তাহলে তখন আমি বললাম যে ময়দা আমার 15 কেজি উৎপাদন হয়েছিল, তার আমি একটা মনিটারি ভ্যালু বের করলাম ধরো 700 টাকা। তাহলে যখন আমি ময়দার ন্যাশনাল ইনকাম আর কেকের ন্যাশনাল ইনকাম যোগ করতে যাচ্ছি, তার মধ্যে দেখো এটা ডাবল কাউন্টিং হচ্ছে। কিছুটা ময়দা কেকের মধ্যে সেটাও মেজার হচ্ছে, বাকিটাও মেজার হয়ে যাচ্ছে। আবার যদি আমি ভাবি যে ময়দাটা আসছে কোথা থেকে, গম থেকে, সেই জায়গায় আমি যদি 20 কেজি গম উৎপাদন হয়, তার মানিটারি ভ্যালু আমি যদি 500 টাকা ধরি, তিনটাকে যদি যোগ করতে যাই দেখো কাউন্টিং ট্রিপল হয়ে যাচ্ছে। তাহলে এই মেথডে আমাদের ডাবল কাউন্টিং বা ট্রিপল কাউন্টিং বারবার হয়ে যায়। সেই কারণে এই পদ্ধতির যথেষ্ট বেশি ড্রব্যাক আমরা কিন্তু দেখতে পাই। এটাকে আমাদের ডাবল কাউন্টিং ব্যাপারটা বলেছে। ওকে, আরেকটা মেথড হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি বা মূল্য, যেটাকে আমরা সব থেকে বেশি প্রোডাক্ট মেথড বলে থাকি, যেটা সব থেকে বেশি ইন্ডিয়ান ইকোনমিতে অ্যাকসেপ্টেবল এবং অনেকটা কম, মানে অনেকটা এরর ফ্রি বলতে পারবো না, কিন্তু অনেকটা মিনিমাম এরর হয়ে থাকে। তাহলে এই জায়গায় কি হয়, যে need values of the financial goods and service product during a year is obtained is called a total final product। তার মানে আমি হিসাবটা করব ডাবল কাউন্টিং না করে, আমরা করব একদম যে ফাইনাল গুডস গুলো আমরা পাচ্ছি, মানে গম থেকে আমাদের ময়দা থেকে যে কেক তৈরি হচ্ছে বা বিস্কিট তৈরি হচ্ছে বা রুটি তৈরি হচ্ছে, তাদের আমি মানিটারি ভ্যালুকে যোগ করব, ফাইনাল প্রোডাক্টের মানিটারি ভ্যালুকে যোগ করব। তার মানে সেটা যদি হয় তার মধ্যে আমাদের ডাবল কাউন্টিং ব্যাপারটা আসবে না। সেই কারণে এটা আমরা অনেকটাই এরর ফ্রি করতে পারি। টোটাল এরর ফ্রি করা পসিবল না, কারণ প্রত্যেকটা যে যতটা গম উৎপাদন হচ্ছে তার প্রত্যেকটাই কৃষক কনজামশন করে না, অনেকটাই সেভিংস, মানে প্রত্যেকটাই তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে লাগায় না, অনেকটা তারা নিজেরা কনজিউম করে থাকে। সেই কারণে টোটাল আমাদের কিন্তু ন্যাশনাল ইনকাম পাওয়াটা যথেষ্ট বেশি সমস্যা। তবে তার মধ্যে এই উৎপাদন পদ্ধতিটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে অনেকটাই যে মানে উন্নত বা অনেকটা বেশি ইউজফুল হয়ে থাকে। সেই রেসপেক্টে তিনটে, যে জিডিপি যেটা আমরা একটু পরেই পড়বো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটাকে আমরা দুটো মানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে বলতে পারি যে গ্রস ভ্যালু অ্যাডেড, মানে আমরা যে টোটাল ভ্যালু অ্যাডেড মানে যে মূল্যগুলোকে আমরা যোগ করছি, চালের মূল্য, ধানের মূল্য, সব যে ভ্যালুগুলোকে আমরা অ্যাড করছি, তার সাথে সাথে তার উপর আমাদের যে ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সটাকে আমি যোগ করব। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে তুমি সাপোজ ধরো একটা বিস্কিট কিনতে গেলে,
তার মধ্যে দেখবে একটা লেখা থাকে প্রাইস, আর তাতে একটা জিএসটি ইনক্লুডেড থাকে। জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা তোমাকে গভর্নমেন্টকে দিতেই হচ্ছে, সেটাকে অ্যাড করব, আর তাতে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে সেটাকে মাইনাস করব। তাহলে আমরা জিডিপি এখান থেকে পেতে পারি। আর এখান থেকে জিভিএ, যেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেটা হচ্ছে আউটপুট অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে শেষ অবস্থায় আমরা যে ফাইনাল গুডস আর সার্ভিসেস পাচ্ছি তার থেকে আমরা ইন্টারমিডিয়েট কনজামশন গুলোকে বাদ দিব, মানে অন্তর্বর্তী যে কনজামশন, মানে এই যে রুটি তৈরি করতে গিয়ে যে আমাদের এই যে মাঝখানে ময়দার প্রাইস, এর আগে গমের প্রাইস, এগুলোকে আমাদের মাইনাস করতে হবে, কারণ এগুলো আমাদের ইন্টারমিডিয়েট গুডস মানে মধ্যবর্তী, সেগুলোকে আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা গ্রস ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, ভ্যালু প্রোডাক্ট আমরা পাবো। ওকে, বলো কোনো সমস্যা যদি থাকে জিজ্ঞেস করো, কোনো কিছু যদি বুঝতে না পারো বলো, বলো সুরঞ্জন একটু বলুন। বলো। জিডিপিটা একটু বলবেন। জিডিপি, জিডিপি হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। ভ্যালু অ্যাডেড বলতে এই যে বললাম আমি তোমাদের, যে বিস্কিটের প্রাইস, কেকের প্রাইস, প্লাস তার সাথে সাথে আরো রুটির প্রাইস, সেগুলোকে আমরা টোটাল যোগ করছি। তাহলে টোটাল যোগ করছি মানে সেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড, মানে অর্থ অ্যাড হচ্ছে, টোটাল টাকা সমস্ত সেক্টরে অ্যাড করছি। এবার এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, একটা কেক তৈরি হলো, তার উপর একটা নিশ্চয়ই ট্যাক্স আছে, বিস্কিটের উপর একটা ট্যাক্স দিতে হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স, কেকের উপর একটা ট্যাক্স দিতে হচ্ছে, রুটির উপর একটা ট্যাক্স দিতে হচ্ছে, সেই ট্যাক্স গুলোকে আমি অ্যাড করব। এবার তৈরি করতে যে, বিস্কিট তৈরি করতে যে গভর্নমেন্টকে কিছু সাবসিডি দিতে হয়, যে এটাকে আমাদের সাবসিডি আমরা জানি যে বাংলায় কি বলে সাবসিডিকে, বলো না সাবসিডিকে বাংলায় কি বলে, বলো। ছাড় দেওয়া। হ্যাঁ মানে স্যার ভর্তুকি, ভর্তুকি। ভর্তুকি, ভেরি গুড। সাবসিডি, গভর্নমেন্ট যে ভর্তুকি বলে। সাবসিডি, ভর্তুকি বলে। তো সাবসিডি গুলোকে আমাকে বাদ দিতে হবে, কারণ সাবসিডি তো তোমার ইনকামের মধ্যে পড়ে না। তাহলে সেই জায়গা থেকে আমরা জিডিপি পাবো, যদিও জিডিপি কি আমরা একটু পরে আরো ভালোভাবে এক্সপ্লেন করব। ওকে, এবার দেখো এখানে ন্যাশনাল ইনকামকে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে দিচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল জিডিপি ইজিক্যাল মানে ন্যাশনাল ইনকাম ইজিক্যাল টু, যেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি মাইনাস ব্র্যাকেটে এক্স মাইনাস এম। মানে সি মানে হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার, মানে আমরা যে পরিমাণ কনজামশন বা খাদ্য খাচ্ছি বা খাওয়ার কাছে কনজিউম করছি সেটাকে অ্যাড করব। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আমরা যে পরিমাণ টাকা ইনভেস্ট করছি সেটাকে অ্যাড করব। প্লাস জি মানে গভর্নমেন্ট এর জন্য যে খরচ করছে সেটা আমাদের মধ্যে পড়বো। প্লাস এক্সপোর্ট, আমরা যে পরিমাণ এক্সপোর্ট করছি মানে রপ্তানি করছি সেটা অ্যাড করব। আর এগুলো করতে গিয়ে আমাদের বিদেশ থেকে কিছু ইম্পোর্ট করতে হচ্ছে, সেটাকে আমি মাইনাস করব। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমাদের দেশ কতটা আয় করছে। আমরা কনজামশন করছি, ইনভেস্টমেন্ট থেকে আয় করছি, গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আয় করছে, গভর্নমেন্ট যে ব্যয় করছে বা এক্সপেন্ডিচার করছে তার উপর আয় করছি। এক্সপোর্ট করলে কোনো জিনিস বিদেশে বিক্রি করলে আমরা আয় করছি, কিন্তু যেটা ইম্পোর্ট করছি সেটা আমাদের এখান থেকে মাইনাস হচ্ছে, মানে আমরা খরচ করছি, ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করতে গেলে বিদেশি যাদের কাছ থেকে ইম্পোর্ট করছি তাদেরকে আমাদের ট্যাক্স দিতে হবে। এইভাবে আমরা ন্যাশনাল ইনকামকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এখানে দেখো ন্যাশনাল ইনকাম রিলেটেড কিছু এগ্রিগেটস আমাদের কাছে রয়েছে, যে কিছু জিনিস এগ্রিগেট যেগুলো ন্যাশনাল ইনকাম করতে গিয়ে আমাদের কিছু এগ্রিগেটস বা কথাগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে প্রথম কথা যেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট জিনিসটা কি, যেটা বলছে কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে আয় করতে, মানে রেন্ট অফ ল্যান্ড, ইন্টারেস্ট অফ ল্যান্ড বা ক্যাপিটাল ওয়েজেস আর লেবার কম্পেনসেশন, যে ক্ষতিপূরণ বলো বা লেবারদের যে দিতে হচ্ছে তাদের জন্য যত টাকা আমাদের খরচ হচ্ছে সেগুলোকে ফ্যাক্টর কস্ট, মানে যেগুলো আমরা প্রোডাকশন করতে গিয়ে যেগুলোকে আমরা কখনোই মানে এগুলো ছাড়া আমরা প্রোডাকশন করতে পারবো না। তুমি যে ল্যান্ডের উপর করবে তার জন্য তোমাকে একটা রেন্ট দিতেই হবে, বা তুমি যদি কিনে নাও সেক্ষেত্রেও একটা খরচ। ইন্টারেস্ট অন ল্যান্ডের জন্য তুমি হচ্ছে যে ইন্টারেস্টটা দিচ্ছ সেটা। ক্যাপিটাল ওয়েজ, তুমি যে মজুরিটা দিচ্ছ সেটা তোমাকে দিতেই হবে। আর লেবার কম্পেনসেশন, মানে তুমি যে লেবারদের বিভিন্ন
অ্যাক্সিডেন্ট হলে যে ক্ষতিপূরণ দিচ্ছ, সেগুলো আমাদেরকে দিতেই হবে। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর কস্টের মধ্যে পড়ে, যেগুলো আমরা কখনো চাইলেও এগুলোকে বন্ধ করতে পারবো না। মিনিমাইজ করতে পারি, কিন্তু আমরা এগুলোকে কখনোই বন্ধ করতে পারবো না। তাহলে ফ্যাক্টর কস্ট কিভাবে পাবো? সেটা হচ্ছে এমপি অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, যেটাকে মার্জিনাল প্রোডাক্ট, মানে যেগুলো আমাদের শেষ যে প্রোডাক্টের ভ্যালু, মার্জিনাল প্রোডাক্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস গভর্নমেন্টের যে সাবসিডি, গভর্নমেন্ট যে খরচ করছে, সাবসিডি দিচ্ছে, বা অর্গানাইজেশন যে সাবসিডি দিচ্ছে, সেগুলোকে আমরা একসাথে তুলে ফ্যাক্টর কস্ট বলবো। সাবসিডিটা বিশেষ করে লেবার কম্পেনসেশনের মধ্যে আমরা অ্যাড করব, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেগুলো আমাদের খরচ হচ্ছে, সেগুলো আমরা মার্জিনাল প্রোডাক্ট ইনডাইরেক্ট কস্টের মধ্যে রাখতে পারি। তাহলে এই ফ্যাক্টর কস্ট আমরা মিনিমাইজ করতে পারি, কিন্তু কখনো জিরো করতে পারবো না। আর একটা কথা, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস ইজ আ প্রাইস দ্যাট কাস্টমার্স অ্যাকচুয়ালি পে। যেই টাকাটা কাস্টমারকে পে করতে হয়, সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তুমি একটা জিনিস সাপোজ একটা কিনতে গেছো, যেটা গাড়ি কিনতে গেছো, তার জন্য তোমাকে একটা দশ দশ মানে 90,000 টাকা, 1 লাখ টাকা একটা তুমি পে করছো। সেই 1 লাখ টাকায় কি তার প্রোডাকশন ভ্যালু? প্রোডাকশন ভ্যালু নিশ্চয়ই নয়। প্রোডাকশন ভ্যালু হয়তো 50,000 টাকা। তারপর ফ্যাক্টর কস্ট গুলো অ্যাড করে, মানে তার জন্য যে লেবার রয়েছে, সে লেবারদের খরচ, সমস্ত কিছু খরচ মিশিয়ে যে টাকাটা তোমাকে দিতে হচ্ছে, সেটা তুমি অ্যাকচুয়াল পে করছো, তাহলে সেটাই হচ্ছে তোমার মার্কেট প্রাইস, যেটা আমাদের মার্কেটে এমআরপি লেখা থাকে। যদিও এমআরপি জিনিসটা আলাদা, ম্যাক্সিমাম রিটেল প্রাইস থাকে, যে ওর বেশি টাকা দিয়ে বিক্রি করা যায় না, আমরা সেটা সম্পর্কে এমআরপি সম্পর্কেও পড়বো। যেটা তুমি অ্যাকচুয়ালি পে করছো, মার্কেট প্রাইস আছে, সেটা তোমার মার্কেট প্রাইসের এর মধ্যে পড়ছে, যেটা কাস্টমারকে অ্যাকচুয়ালি পে করতে হচ্ছে। এমআরপি আর মার্কেট প্রাইসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তুমি যদি এখন একটা স্যান্ডিস্কের চিপ কিনতে যাও, তার প্যাকেটের উপর লেখা আছে দেখো 799 টাকা, 899 টাকা, কিনছো কত টাকায়? 200 টাকা, 300 টাকা। তাহলে মার্কেট প্রাইস 200 টাকা, 300 টাকায় রয়েছে, বাট ম্যাক্সিমাম রিটেল প্রাইস তোমাকে কিন্তু একটু বেশি ভাবে লেখা থাকে। এবার এই প্রবলেম আমরা ন্যাশনাল ইনকাম যখন আমরা মেজার করতে যাচ্ছি, তখন আমাদের কাছে কিছু প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে আমাদের কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেমগুলো কি কি, যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, সেই প্রবলেমগুলো কি কি আছে? নাম্বার ওয়ান, ইন্ডিয়ান ইকোনমিতে খুব সমস্যা, সেটা হচ্ছে ব্ল্যাক মানি, যে কালাধন যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক মানি, যেগুলো আমাদের তৈরি হয় বিভিন্ন স্মাগলিং থেকে, আনরিপোর্টেড ইনকাম থেকে, যে ইনকামের কোনো সোর্স পাওয়া যায় না বা বলা হয় না, সেগুলো আমাদের আমাদের আনরিপোর্টেড ইনকামের মধ্যে পড়ে। করাপশন আমরা জানি, বা প্যারালাল ইকোনমি। প্যারালাল ইকোনমি বলতে কি, এটার একটা কনসেপ্ট, একটা মডার্ন ইকোনমিক্স একটা প্যারালাল ইকোনমির কনসেপ্ট আছে। যে সাপোজ তুমি দেখাচ্ছ, প্যারালাল ইকোনমি বলতে কিরকম আছে, সাপোজ তুমি দেখাচ্ছ যে আমি বাবু গরিব মানুষ, আমার বেশি ব্যবসা নেই, তো আমি হচ্ছে গভর্নমেন্টকে দেখাচ্ছি আমি মাসে এইভাবে কষ্ট করে 10,000 টাকা ইনকাম করি। কিন্তু তুমি একটা অন্য ব্যবসা করছো, যেটা ইল্লিগাল কোনো ব্যবসা, সেখান থেকে তুমি প্রচুর টাকা ইনকাম করছো। তাহলে তোমার ইকোনমির সাথে সাথে আরেকটা প্যারালাল ইকোনমি কিন্তু মার্কেটের মধ্যে চলছে, যেটাকে আইডেন্টিফাই করা কিন্তু খুব সমস্যার ব্যাপার। সেটা হচ্ছে প্যারালাল ইকোনমি, মানে একটা অর্থনীতির সাথে আরেকটা অর্থনীতি পাশাপাশি হাঁটছে, যেটাকে গভর্নমেন্ট ট্রেস করতে পারছে না, সেটাকে প্যারালাল ইকোনমি বলা হয়। ওকে, কিছু হয় নন মনিটাইজেশন সিন ইন রুরাল ইকোনমি। আমি একটু আগেই বললাম যে গ্রামের অর্থনীতি, রুরাল ইকোনমিতে নন মনিটাইজেশন সিন দেখা যায়। মানে নন মনিটাইজেশন বলতে, তুমি একটা জায়গা থেকে তুমি কারো কাছ থেকে 10 কেজি ধান কিনলে, তার জায়গায় তুমি তাকে তোমার হচ্ছে প্রোডাকশন, যেটা বিনিময় প্রথা হতো, তাহলে সেই জায়গার মধ্যে একটা অর্থনীতি বিরাজ করছে। তাহলে সেই জায়গায় নন মনিটাইজেশন আমরা, বা সেই অর্থনীতিটা গভর্নমেন্টের কাছে রিপোর্টেড হচ্ছে না, সেই প্রবলেমটা আমরা ফেস করি। ইনফর্মাল ট্রানজেকশন, তুমি কাউকে কোনো কিছুতে এই যে ঘুষ দিচ্ছ, ব্রাইব দিচ্ছ, বা কোনো কিছু জায়গায় তুমি যে ইনকাম করছো, ট্রানজেকশন করছো, সেটা গভর্নমেন্টের কাছে তার কোনো রেকর্ড নেই। তাহলে সেই ইনফর্মাল ট্রানজেকশনের মাধ্যমে ন্যাশনাল ইনকামে ব্ল্যাক মানি তৈরি হবে, বা সেটা আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে সমস্যা। বড় সমস্যা হচ্ছে গ্রোয়িং সার্ভিস সেক্টর। বললাম বর্তমানে সবচেয়ে যে আমাদের সেক্টর গুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ বর্তমানে আমাদের সার্ভিস সেক্টরে হচ্ছে।
কিন্তু সার্ভিস সেক্টরের ক্ষেত্রে বড় সমস্যা কি, এর যে আয়টা টোটাল কিন্তু আমরা কখনো বুঝতে পারি না, কারণ বেশিরভাগ যে সার্ভিস সেক্টর গুলো, আইটি সেক্টর গুলো রয়েছে, এগুলো বেশিরভাগই আমেরিকান বেসড কোম্পানি, সুইডেন বেসড কোম্পানি, ইউকে বেসড কোম্পানি হয়ে থাকে। ফলে তারা যে আয়টা করছে সেটা টোটাল রিপোর্ট গভর্নমেন্টের কাছে যাচ্ছে না, রিপোর্ট তাদের কাছেই থাকছে। সেই জন্য সেই ইনকাম গুলো আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে রাখতে পারছি না ঠিকঠাক। আর ডাবল কাউন্টিংটা আমি একটু আগেই বললাম যে প্রোডাকশনের মধ্যে কোনো কিছু দুবার কাউন্ট করলে সেটা ডাবল কাউন্টিং। ওকে, বলো কিছু যদি অসুবিধে থাকে, কোনো কিছু বুঝতে না পারলে বলো। ওকে, নেক্সট দেখো, এবার আমরা ঢুকছি আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে জিএনপি, যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর জিএনপি। এটা কি, কোন নির্দিষ্ট সময়কালে এক দেশের মোট উৎপাদন উপকরণ, মানে যেটা আমাদের ন্যাশনাল ইনকামের কথা, তথা দেশের নাগরিকরা দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে যে উৎপাদন করে থাকে তার আর্থিক মূল্যকে আমরা জিএনপি বলে থাকি। অর্থাৎ দেশের নাগরিকরা দেশের মধ্যে থেকে বা দেশের বাইরে থেকে যে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে থাকি। অ্যাজ এ ডেফিনেশন, একটি নির্দিষ্ট সময়কালে সাধারণত এক বছরে দেশের জনগণ মোট যে পণ্য উৎপাদন বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বা মানিটারি ভ্যালুকে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে থাকি। অ্যাজ ইন ইংলিশ, it is the market value of all products and services product in 1 year of a country, that is by labor and property। প্রত্যেক জায়গা থেকে আমরা যে আয় করি সেটাকে আমরা জিএনপি বলি। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা যা আয় করে সেটাও আমাদের ইনকামের জিএনপির মধ্যে ইনক্লুডেড হবে। আমি আরো একবার ভালো করে এক্সপ্লেন করব জিডিপি বলার সময় একটু পরেই, তখন আরো একটু ক্লিয়ার হবে। এখানে পণ্য এবং সেবার পরিমাণ উৎপাদন ঠিক থাকলেও বাজারের মূল্য ওঠানামার কারণে মোট জাতীয় উৎপাদন বাড়তে বা কমতে পারে। মানে সাপোজ যে প্রোডাকশন আমাদের যে দামের পার্থক্য হয়ে থাকে, কখনো জিনিসের দাম বাড়ে কখনো জিনিসের দাম কমে, তাহলে সেইভাবে জিএনপি কিন্তু বাড়তে বা কমতে পারে। তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে জিএনপি কে আমরা বলে থাকি কিভাবে, একটা দেশের নাগরিক, কোন দেশের সিটিজেন বা নাগরিক দেশে থেকে যে উৎপাদন করে থাকে তার আর্থিক মূল্য, বা দেশের নাগরিকরা বিদেশে থাকাকালীন যে আয় করে থাকে তার আর্থিক মূল্যকে একসাথে আমরা বলে থাকি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। ওকে, আর জিডিপিটা বলি, তারপর আমি তোমাদের একটা ছবি এঁকে তোমাদের একটা এক্সপ্লেনেশন দেব, তাহলে দেখবে জিডিপি জিএনপি আরো ক্লিয়ার হবে। জিডিপি কি, একটা নির্দিষ্ট সময়কালে কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশের নাগরিক এবং বিদেশিরা মিলে, অর্থাৎ দেশীয় উৎপাদন এবং বিদেশি উৎপাদন উপকরণ নিয়ে মোট যে উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে ওই নির্দিষ্ট সময়কালে মোট আভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। মানে ইট ইজ দ্য মানিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রোডাক্ট ইন এ কান্ট্রি ইন এ ইয়ার। এবার দুটোর মধ্যে পার্থক্য কি, আমি একটা সেম ব্যাপার, জিডিপি ইজ ইকাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলেছিলাম সেটাকে আমরা জিডিপির মধ্যে রাখতে পারি। এখানে একটা জিনিস যে, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, দেখো জিডিপি ইজ ইকাল টু দেশের অভ্যন্তরে এবং, আচ্ছা এটা আমি আগে ছবিটাকে বুঝিয়ে দিই তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। দেখো, একটু ঠান্ডা মাথায় প্রত্যেকে ভালো করে দেখো, এটা একটা কান্ট্রি ইন্ডিয়া। ওকে, এটা আমাদের ইউএসএ, এটা আমাদের চায়না, এটা আমাদের অস্ট্রেলিয়া। চারটে দেশ আমাদের রয়েছে এখানে। ভালো কথা, কোনো অসুবিধা নেই, চারটে আমাদের দেশ মনে করলাম, চারটে দেশ নিয়ে আমাদের ভারত রয়েছে, মানে আমাদের ওয়ার্ল্ডে রয়েছে। এবার একটা কোম্পানি রয়েছে টাটা, ইন্ডিয়ান কোম্পানি, কোনো অসুবিধা নেই। আমাদের রয়েছে মাইক্রোসফট। ওকে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি, যে কোনো আমাদের ধরো যে সাপোজ ধরো আমাদের ধরো চায়নাতে আমাদের রেডমি রয়েছে।
আমেরিকান একটা কোম্পানি, এর হচ্ছে জাপান, এটাকে আমি জাপান ধরে নিই। জাপানে আমাদের সোনি রয়েছে। চারটে দেশের চারটে কোম্পানি রয়েছে। ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই, আমি চারটে দেশ ধরলাম। ভালো করে প্রত্যেকে বুঝবে কিন্তু, কারণ এই কনসেপ্টটা খুব দরকার জিডিপি জিএনপির ক্ষেত্রে। এবার ইন্ডিয়ার মধ্যে টাটা আছে, মাইক্রোসফটও আছে, রেডমিও আছে, আবার সোনিও আছে। ইউএস এর মধ্যেও এই চারটে কোম্পানি আছে। কানাডার মধ্যে, মানে আমাদের হচ্ছে চায়নার মধ্যেও আছে, জাপানের মধ্যেও আছে। এবার টাটা কোম্পানি ইন্ডিয়ার মধ্যে থেকে কিছু আয় করছে, ইউকে তে কিছু আয় করছে, চায়নাতে কিছু আয় করছে, আবার জাপানে কিছু আয় করছে। তাহলে টাটা কোম্পানি যে টোটাল আয়টা করছে, সেটা টাটা আমাদের ইন্ডিয়ার জিডিপির সাথে জয়েন হবে না ইন্ডিয়ার জিএনপির সাথে জয়েন হবে? বলো, ঠান্ডা মাথায় বলো, কোনো অসুবিধা নেই। তাহলে টাটা কোম্পানির যে আয়টা, সেটা ইন্ডিয়ার জিডিপি তে জয়েন হবে না ইন্ডিয়ার জিএনপি তে জয়েন? জিএনপি তে। জিএনপি তে। GNP বাকিরা? স্যার বাকিরা জিএনপি তেই হবে। জিএনপি তে হবে। আচ্ছা, আমি অ্যান্সার বলবো না কিন্তু, আমি একটু পরে বলবো। মাইক্রোসফট কোম্পানি যেটা আয় করছে, সেটা মাইক্রোসফট কোম্পানি মানে আমাদের ইউকে ইউএসএ কোম্পানি জিডিপি তে জয়েন হবে না জিএনপি তে হবে? মাইক্রোসফটের আমেরিকার, ওটা জিডিপি। ওটা জিডিপি তে। আমি বলছি ইউএস এর জিডিপি তে জয়েন হবে না ইউএস এর জিএনপি তে জয়েন? ইউএস এর জিএনপি তে আর ভারতের ইউএস এর জিডিপি তে। ভারতের জিডিপি তে। এক্স্যাক্টলি এই কথা। দেখো, তার মানে এই যেহেতু টাটা একটা ইন্ডিয়ান কোম্পানি, তার মানে টাটা ভারতে যেটা আয় করবে অথবা ভারতের বাইরে যেখানে আয় করুক, যেহেতু এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, সেটা ভারতের জিএনপি তে জয়েন হবে। ওকে, এবার টাটা এই ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোম্পানি, মানে টাটার বলো, মাইক্রোসফট বলো, রেডমি বলো, সোনি বলো, প্রত্যেকে যেহেতু ইন্ডিয়ান ভৌগোলিক সীমারেখার মধ্যে আয় করছে, মানে মাইক্রোসফটের যে ব্রাঞ্চটা ইন্ডিয়াতে রয়েছে, রেডমির যেই ব্রাঞ্চটা ইন্ডিয়াতে রয়েছে, বা সোনির যে ব্রাঞ্চটা ইন্ডিয়াতে রয়েছে, সেই ব্রাঞ্চগুলোর আয় যেটা হবে, সেটা ভারতের জিডিপি তে জয়েন। মানে মাইক্রোসফট কোম্পানি যেটা ইউএসএ তে আয় করছে, সেটা ইউএস এর জিডিপি প্লাস জিএনপি তে জয়েন হবে। কিন্তু ইন্ডিয়াতে যে আয়টা মাইক্রোসফট করছে, সেটা ইন্ডিয়ার জিডিপি তে জয়েন হবে, কিন্তু ইন্ডিয়ার জিএনপি তে জয়েন হবে না। প্রত্যেকে বুঝতে পেরেছো? বলো, কোনো অসুবিধা থাকলে বলো, আমি আরেকবার বলবো। আর যদি বুঝতে পারো তাহলে বলো। খুব সিম্পল। মাইক্রোসফট কোম্পানি যে টোটাল আয়টা করবে দেশের মধ্যে, মানে ইন্ডিয়া, ইউএসএ, তারপর আমাদের চায়না, জাপান, প্রত্যেক জায়গায় যা আয় করবে, সেটা মাইক্রোসফটের বা ইউএস এর জিএনপি তে জয়েন হবে। কিন্তু মাইক্রোসফট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে থেকে যে আয়টা করবে, সেটা ইন্ডিয়ার জিডিপি তে জয়েন হবে। খুবই সিম্পল ভাবে কথাটা বলা আছে, জিডিপি জিএনপির কনসেপ্ট। ওকে, তাহলে সেটাই বলা আছে। দেখো, জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে দেশের নাগরিকরা মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্য, বা দেশের অভ্যন্তরে বিদেশিরা যে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা জিডিপি বলবো। খুব সিম্পল ভাবে কথাটা বলা রয়েছে। তাহলে আমাদের জিডিপি আর জিএনপির কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার আশা করি। হ্যাঁ। ওকে, তাহলে এখানেই বলা আছে, দেখো জিডিপি তে, তাহলে দেখো প্রত্যেকটা কথা আমরা ক্লিয়ার করতে পারছি। জিএনপি মানে দেশের অভ্যন্তরে দেশের নাগরিকরা মোট যে উৎপাদন করছে তার আর্থিক মূল্য, এবং দেশের নাগরিকরা বিদেশে থাকাকালীন যে আয়টা করছে তার আর্থিক মূল্যকে আমরা যোগ করলে আমরা পাবো জিএনপি। আর সেই অনুযায়ী ডুয়েট আর চাঁদ বলেছেন, আমাদের অর্থনীতিবিদ, যে gross national product is defined as a total market value of all final goods and services in a year। মানে জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যেটা এক বছরে আমরা যে চূড়ান্ত পণ্য বা সেবা পেয়ে থাকি তার সমষ্টি। ভ্যানিস বলছে, সেই জায়গায় কোটেশন গুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট তোমাদের রিডিং পড়ে কনসেপ্টের জন্য আমি কোটেশন দিয়েছি, এর বাইরে কিচ্ছু লাগবে না। GNP is the total output of final goods and services
produced during any given period of time by residency of a country তাহলে যে আমাদের ভারতের লোকেরা যে আয়টা করছে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে সেই সব নাগরিকরা যে উৎপাদন বা সেবা করছে তার আয়কে বা সামকে আমরা জিএনপি বলবো। তো সেই রেসপেক্টে জিডিপিটাও আমরা বললাম, তার রেসপেক্টে মোট এবার একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে যে উৎপাদন হয় তাকে আমরা মোস্ট দেশজ প্রোডাক্ট বা জিডিপি বলবো। তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব উৎপাদন বা সেবা হচ্ছে সেগুলোকে আমাদেরকে ধরতে হবে। এতে বিদেশিরা যে উৎপাদন করছে তাও কিন্তু অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বিদেশে অবস্থানরত, তবে এখানে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকরা যে উৎপাদন করছে তা মোট দেশজ উৎপাদনের মধ্যে অবস্থান হবে না। আমি একটু আগেই বললাম ভারতীয়রা বিদেশে যে উৎপাদন করবে সেটা কিন্তু ভারতের জিডিপির সাথে ইনক্লুডেড হবে না, জিএনপির সাথে ইনক্লুডেড হবে। তাহলে সেখান থেকে টেলর বলেছে জিডিপি is the measure of the value of all goods and services newly product in an economy during a specific period of time। মোট দেশজ উৎপাদন হচ্ছে নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে উৎপাদিত সকল পণ্য বা সেবার মূল্যের পরিমাণ। ডেভিড বেক বলেছেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ মেজার্ড the output product and the factor of the production located in the domestic regardless which own this factor। মানে মালিক যেই হোক কেন, যারাই মালিক হোক কিনা, যেহেতু দেশের মধ্যে উৎপাদন করছে তাহলে দ্যাট উইল বি ইনক্লুডেড ইন আওয়ার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। খুব সিম্পল ভাবে বলা আছে, কোটেশন গুলো দেখো, আর কিছুই নয়, কনসেপ্ট ক্লিয়ার করতে কিন্তু আমাদের সাহায্য করবে। এর বাইরে কোটেশন মুখস্থ করার কোনো দরকার নেই যে কোটেশন মুখস্থ করতে হবে স্যার কোশ্চেন তুলবে, এগুলো কোনো কোশ্চেন আসবে না। তো আমি জিডিপি আর জিএনপির মধ্যে একটা সম্পর্ক যদি এস্টাবলিশ করি তাহলে জিডিপি জিএনপি ইজ ইকাল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স কি? দেশের নাগরিকরা, তাহলে আমাদের জিএনপি মানে কি? জিডিপি অ্যাড হবে, তার সাথে আমাদের দেশের নাগরিকরা বিদেশে গিয়ে যা উৎপাদন করছে প্লাস দেশের অভ্যন্তরে যা বিদেশি উৎপাদন করছে সেগুলোকে আমাদের জিএনপি থেকে মাইনাস করতে হবে। তাহলে জিএনপি ইজ ইকাল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এক্স মাইনাস এম করলে আমরা নিট বৈদেশিক আয় পাবো। যদি আমাদের দেশের নাগরিকরা বাইরে যেয়ে বেশি উৎপাদন করে তাহলে নিট ফরেন ইনকাম যেটা হবে সেটা আমাদের পজিটিভ হবে, আর বিদেশিরা যদি আমাদের এখানে বেশি উৎপাদন করে নেয় তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে জিডিপি জিএনপির মধ্যে বড় বা ছোট যেটা খুশি হতে পারে, কারণ মাইনাস যদি হয় তাহলে নেগেটিভ হয়ে যাবে, জিএনপি জিডিপি বড় হয়ে যাবে, আর যদি প্লাস হয় তখন জিএনপি মানে জিডিপি বড় হয়ে যাবে। তাহলে এভাবে আমরা ইজিলি ম্যাথমেটিক্যালি ভাবতে পারি। ওকে, খুব সিম্পল ভাবে বলা আছে জিএনপি পরিমাপ করার সময় দেশের মধ্যে থাকা বিদেশিদের আয়কে ইনক্লুড করা হয় না, জিডিপি করার সময় দেশের মধ্যে বিদেশিদের আয়কে ইনক্লুড করা হয়, জিএনপি পরিমাপ করার সময় দেশের নাগরিকরা বিদেশে থাকাকালীন যে উৎপাদন করে সেটাকে ধরা হয়, জিডিপি পরিমাপ করার সময় দেশের নাগরিকরা বিদেশে যে উৎপাদন করে সেটাকে ধরা হয় না। সিম্পল। ভারতে জিডিপি পরিমাপ করা হয় 2011-12 সালের অর্থ বছরকে বেস ইয়ার বা ভিত্তি বছর ধরে। মানে আমরা যখন পার্সেন্টেজের অঙ্ক করি তখন দেখবে করা হয় যে এর সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, বা তোমাকে যদি বলা হয় তুমি ভালো ছেলে না খারাপ ছেলে, তখন কারো না কারো রেসপেক্টে বলতে হবে যে ওই ছেলেটার থেকে ও ভালো। তাহলে সেরকম আমরা যখন কোনো প্রোডাকশন বা কোনো কিছু মেজার করতে গিয়ে আমাকে একটা বেস ইয়ার ধরতে হবে যে 2011-12 রেসপেক্টে আমাদের ভারতের জিডিপি কতটা বেড়েছে, তো একটা বেস ইয়ার দরকার, এটা 2011-12 সাল ধরা। কেন বলা হয় বলতে পারবে ভাই? একটু বুদ্ধি খাটালে ভাই, একটু বুদ্ধি খাটাও। 2011-তে কি হয়, কি হয়েছিল? 2021-এ কি হওয়ার কথা ছিল কিন্তু হলো না? ওই জনগণনা। একদম, সেন্সাস। সেন্সাসের মধ্যে কিন্তু শুধু জনগণনাই করা হয় না, সব কিছুই করা হয়, সেক্স রেশিও থেকে ইনকাম থেকে শুরু করে সবকিছু মেজার করা হয়। সেন্সাস রিপোর্ট নট অনলি জনগণনা, সবকিছু মেজার করা হয় এর মধ্যে। সেই কারণে 2011-12 সালের অর্থ বছরকে আমরা বেস ইয়ার ধরে থাকি। 2021-এর সেন্সাস হলে আমরা আবার বলে দেবো 2021-22-এর ইনকামকে আমরা বেস ইয়ার ধরবো। তাহলে এইভাবে আমরা জিডিপি পরিমাপ করে থাকি।
এবার প্রথমবার দাদাভাই নৌরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলি, তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, বিখ্যাত বই, যেখানে তিনি প্রথমবার জাতীয় আয় পরিমাপ করার উদ্যোগ নিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, প্রথমবার তিনি তার বুক পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটাতে প্রথম জাতীয় আয় পরিমাপ করার তিনি উদ্যোগ নিয়েছিলেন, এবং সেখানেই দাদাভাই নৌরোজির বিখ্যাত যে থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি, সেটা তিনি মেজার করেছিলেন। এবং সেই সময় দাদাভাই নৌরোজি জাতীয় আয় পরিমাপ করেছিলেন, ইট ওয়াজ 20 টাকা। ভারতের জাতীয় আয় তখন ছিল 20 টাকা, অনলি 20। প্রথমবার বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার উদ্যোগ নিয়েছিলেন ডক্টর VKRD রাও। প্রথমবার তিনি জাতীয় আয় পরিমাপ করার উদ্যোগ নিয়েছিলেন, যে জাতীয় আয় পরিমাপ করতে হবে সেই জন্য একটা উদ্যোগ দরকার, সেটাকে আমরা বলবো ফার্স্ট সায়েন্টিফিক এস্টিমেট 1931-32 তে প্রথমবার জাতীয় আয় পরিমাপ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডক্টর VK রাও করেছিলেন। সেক্ষেত্রে তিনি ইউজ করেছিলেন যা আউটপুট অ্যান্ড ইনকাম মেথড ইন 1931-1932 তে, যে আয় করা হচ্ছে বা ব্যয় করা হচ্ছে সেটাকে ধরে জাতীয় আয় পরিমাপ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথমবার ডক্টর VKRD রাও করেছিলেন। 1949-এ ভারত স্বাধীন হওয়ার পরে প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালানবিস, PC মহালানবিস, ভারতীয় সরকার যার নেতৃত্বে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রথমবার ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করেছিল, যে ভারতের যে আয় হচ্ছে ইনকাম কমিটি সেইটা গঠন করেছিল, যেটা প্রোভাইড করেছিল NI মানে ন্যাশনাল ইনকাম স্টাফ, যেটা প্রকাশিত হয়েছিল 1954 সালে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমরা ইকোনমিক্সের ফোর্থ চ্যাপ্টারটা আমরা পড়বো, অর্থনৈতিক পরিকল্পনা, প্ল্যানিং কমিশন, কতগুলো প্ল্যানিং হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। প্রথমবার ন্যাশনাল ইনকামের জন্য ন্যাশনাল ইনকাম কমিটি গঠন করা হয়েছিল PC মহালানবিসের নেতৃত্বে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালানবিসের মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। ভারতের যে জাতীয় আয় পরিমাপ করা একটা বিশেষ সংস্থা রয়েছে, সেই সংস্থা ভারতের জাতীয় আয় বা ইন্ডিয়ান যে ন্যাশনাল ইনকাম সেটাকে পরিমাপ করে থাকে। সেই সংস্থাটা হচ্ছে CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এই CSO সংস্থা এই জাতীয় আয়, ভারতের যে জাতীয় আয়কে পরিমাপ করে থাকে, ভারতের জাতীয় আয় পরিমাপ করা হয় এই বিশেষ সংস্থা CSO দ্বারা। এই 1991 সালে 1951-এ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা CSO গঠন করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, আমরা পড়ব। এবং জাতীয় আয়ের তথ্য জোগাড় করার জন্য এর আগে তৈরি করা হয়েছিল ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যেটাকে NSSO বলা হয়, যে জাতীয় আয় সম্পর্কিত তথ্য জোগাড় করার জন্য যে কোন কোন জিনিসের মেজার করা হবে সেই জন্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন NSSO গঠন করা হয়েছে। তো এখান থেকে আমাদের একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে NDP। GDP আমরা পড়েছি, তাহলে GDP থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দিলে আমরা পাবো NDP। NDP মানে কি? সাপোজ তুমি একটা আয় করলে 1000 টাকা, কোনো একটা জায়গায় কাজ করে তুমি 1000 টাকা আয় করলে। এবার 1000 টাকা যে আয় করলে সেটা টোটাল তোমার ইনকাম কিন্তু নয়, কারণ সেই 1000 টাকা ইনকাম করতে গিয়ে তোমাকে প্রত্যেকদিন সেই জায়গায় গিয়ে কাজ করতে হয়েছে, খাওয়ার খেতে হয়েছে, বা কোনো কিছু তোমাকে জিনিস কিনতে হয়েছে, বা সেই জিনিসগুলো তোমাকে ইউজ করতে হয়েছে, মানে খরচ করতে হয়েছে। সাপোজ তুমি যদি এখন 10টা ন্যানো গাড়ি তৈরি করে 1 কোটি টাকা ইনকাম করো, তাহলে তোমার আয় কিন্তু 1 কোটি টাকা নয়, কারণ ন্যানো গাড়িটা তৈরি করতে তোমার 10 লাখ টাকা খরচ হয়েছে বা 50 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা তোমাকে মাইনাস করতে হবে। মাইনাস করার পরে তুমি যেটা পাবে সেটা তোমার অরিজিনাল ইনকাম হবে। অর্থাৎ GDP থেকে আমরা যে অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দেব সেটাকে আমরা তখন বলবো NDP। অর্থাৎ নির্দিষ্ট বছরে, 1 বছরে যে GDP উৎপাদন হয়, যে মোট যে চূড়ান্ত যেটা পাই, অর্থাৎ মোট দেশীয় উৎপাদন থেকে তার ব্যবহার বা ক্ষয়জনিত ব্যয় যদি আমরা বাদ দিয়ে থাকি, অবচয় বাদ দিয়ে থাকি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা নিট দেশীয় উৎপাদন বলবো। তাহলে NDP ইজ ইকাল টু
জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, সেই সংক্রান্ত জেন অ্যান্ড কানহা বলেছে এনডিপি বা নিট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য ইকুয়াল টু দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মাইনাস ইন টাইমস ডেপ্রিসিয়েশন। ওই কাজের মধ্যে মোট দেশজ উৎপাদন থেকে অবচয় বাদ দিলে যা থাকে তাদেরকে আমরা নিট দেশীয় উৎপাদন বলবো, খুবই সিম্পল ভাষায় বলা আছে। এবার জিএনপি থেকে আমরা যদি সেম ভাবে ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা পাবো এনডিপি। তাহলে অবশ্যই জিএনপি থেকে আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দেব, তাহলে সেম যেটা পাবো জিএনপি, ইট ইজ দ্য ভ্যালু অফ জিএনপি আফটার ডিডাক্টিং ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট বা ফার্ম থেকে বা মেশিনারির জন্য যে খরচ হলো সেটা বাদ দিলে আমরা জিএনপি পাবো। তাহলে এনএনপি ইজ ইকাল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, বা জিএনপি ইজ ইকাল টু এনডিপি মাইনাস নিট বৈদেশিক আয়। কারণ জিডিপি যখন পড়েছিলাম জিএনপি সমান জিডিপি প্লাস আমাদের নিট বৈদেশিক আয় ছিল, তাহলে সেই জায়গায় বোথ সাইড থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই রিলেশনটা হয়ে যায়। তাহলে প্রত্যেকের মধ্যে রিলেশন আমরা খুব ইজিলি এস্টাবলিশ করতে পারি। ওকে, এবার সেখান থেকে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকাম ইজ ইকাল টু এনএনপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা সেখান থেকে ন্যাশনাল ইনকাম পাবো। বিভিন্নভাবে রিলেশনটাকে আমাদের বিভিন্নভাবে এক্সপ্লেন করা হয়ে থাকে। এক সেকেন্ড, এবার কিছু জিনিস আমাদের এর সাথে ইনক্লুডেড, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। হোয়াট ইজ নমিনাল জিডিপি? এগুলো আমাদের কিছু শর্ট শর্ট টার্ম রয়েছে যেগুলো আমাদের একটু জানতে হবে। যে নমিনাল জিডিপি হচ্ছে ইট ইজ দ্য ইট ইজ দ্য মার্কেট ভ্যালু বা মানি ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি। মানে আমরা যে উৎপাদন করছি, উৎপাদন তো করে নিলাম, উৎপাদন করার পরে তার যে মার্কেট ভ্যালু বা মানি ভ্যালু রয়েছে সে ফাইনাল গুডস এর, সেগুলোকে আমরা যদি অ্যাড করি, কারণ সবসময় সেম হবে না। 2015 সালে যেই ইনকাম ছিল বা জিনিসপত্রের যা দাম ছিল সেগুলো নিশ্চয়ই 2021 সালে হবে না। তার মানে যে মার্কেট ভ্যালুতে যেগুলো আমরা পাচ্ছি বা মনিটারি ভ্যালুতে, সেগুলোকে একটা কান্ট্রির মধ্যে তার মার্কেট ভ্যালুর রেসপেক্টে আমরা যে জিডিপিটা পাবো সেটাকে আমরা নমিনাল জিডিপি পাবো বলবো। আর রিয়েল জিডিপি কখন বলবো? রিয়েল জিডিপি বলবো ইট ইজ দ্য মেজারমেন্ট অফ ভ্যালু অফ আউটপুট ইকোনমি অ্যাডজাস্টেড ফর দ্য প্রাইস চেঞ্জেস। মানে যখন প্রাইস পরিবর্তন হবে বা জিনিসপত্রের দাম পরিবর্তন হবে, সেই দাম পরিবর্তনের সাথে সাথে আমরা যে জিডিপিটাকে বলবো, যে আমরা এখন একটা জিনিসের দাম 15 টাকা ছিল, সেই রেসপেক্টে আমরা জিডিপি ক্যালকুলেট করব। জিনিসের দাম যখন 17 টাকা হয়ে যাবে তখন জিডিপি চেঞ্জ হবে, তাহলে সেই রেসপেক্টে জিডিপি পরিবর্তন বা দামটা যদি কমে যায় তখন আবার জিডিপি চেঞ্জ হবে, তখন আমরা সেটাকে রিয়েল জিডিপি বলবো। কারণ সেই জায়গায় সেই সময়ের রেসপেক্টে জিডিপি কে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট ট্রান্সফর্ম দ্য নমিনাল জিডিপি ইনটু অ্যান ইন্ডেক্স ফর কোয়ান্টিটি অফ টোটাল আউটপুট। তার বেসিসে আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে পারবো। আরেকটা টার্ম হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। জিডিপি ডিফ্লেক্টর কি? ইট ইজ দ্য মেজার অফ দ্য লেভেল অফ প্রাইসেস অফ অল ডোমেস্টিক্যালি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস ইন এ ইকোনমি ইন এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। তাহলে যে আমরা যখন লেভেলে, দিস ইজ ক্যালকুলেট টু ফাইন্ড দ্য ওভারঅল রাইজেস অফ দ্য লেভেল অফ প্রাইস। এটা কি করে? যে কোনো একটা জিনিসের ওভারঅল রাইজ, সমস্ত জিনিসের দাম যদি বেড়ে যায় তখন আমাদের জিডিপি ডিফ্লেক্ট করবে। হতে পারে পার্টিকুলার একটা জিনিসের দাম বাড়ছে তার জন্য জিডিপি পরিবর্তন হতে পারে, আবার হতে পারে সেই পার্টিকুলার একটা জিনিসের দামের পরিবর্তনের জন্য সমস্ত জিনিসের দাম পরিবর্তন হচ্ছে। সাপোজ ধরো এখন যদি ধানের প্রোডাকশন কম হয় তাহলে প্রাইস চেঞ্জে শুধু ধানের প্রোডাকশনের উপরই পরিবর্তন হবে, অন্য কোনো কিছুতে সেভাবে এফেক্ট হবে না। কিন্তু ভেবে দেখো যদি এখন পেট্রোলিয়াম বা হচ্ছে আমাদের যে ক্রুড অয়েলের উপর যদি ট্যাক্স বেশি পড়ে যায় তখন দেখো সমস্ত জিনিসেরই দাম বেড়ে যাবে, কারণ ট্রান্সপোর্ট সমস্ত জিনিসে হয়। তাহলে ট্রান্সপোর্ট তার মানে কিছু জিনিস থাকে যার প্রাইস চেঞ্জ টোটাল ইকোনমিকে হ্যাম্পার্ড করে, কিন্তু সমস্ত জিনিসের প্রাইস চেঞ্জ কিন্তু ইকোনমিকে সমানভাবে হ্যাম্পার্ড করে না। তাহলে সেরকম একটা যদি কোলের দাম বেড়ে যায়, আমাদের কয়লার দাম বেড়ে যায়, পেট্রোলিয়ামের দাম বেড়ে যায়, টোটাল ইকোনমির কিন্তু পরিবর্তন হবে বা প্রাইস লেভেল ইনক্রিজ হবে, যেটা এখন আমাদের বর্তমানে হচ্ছে।
সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেক্টর। রিয়েল ন্যাশনাল ইনকাম কি? খুবই সিম্পল ভাবে, ইট ইজ দ্য ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম অ্যাডজাস্টেড উইথ ইনফ্লেশন অ্যান্ড ক্যালকুলেটেড ফ্রম সাম রিফারেন্স পয়েন্ট। বেস ইয়ার যদি পরিবর্তন হয় বা ইনফ্লেশনের কারণে, যে আমাদের যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশনটা কি আমরা পরে আলোচনা করব, যে মুদ্রাস্ফীতির কারণে যদি আমাদের ন্যাশনাল ইনকামকে অ্যাডজাস্ট করতে হয়, কারণ প্রাইস যদি ইনফ্লেশন হয়ে থাকে, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে ক্রমাগত বাড়তে থাকবে, ফলে আমাদের ন্যাশনাল ইনকাম পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো রিয়েল ন্যাশনাল ইনকাম। অ্যাডজাস্ট করতে হবে ইনফ্লেশনের রেসপেক্টে। পার্সোনাল ইনকাম, ইট ইজ দ্য ইনকাম অফ দ্য রেসিডেন্টস অফ ইন্ডিভিজুয়াল অফ এ কান্ট্রি। দেশের যে লোকরা রয়েছে তাদের পার্সোনাল ইনকামকে আমরা যখন মেজার করব, সেটাকে আমরা তার পার্সোনাল ইনকাম বলবো। তাহলে সেই জায়গায় পার্সোনাল ইনকাম কিভাবে হবে? তাহলে মেজার করার জন্য ন্যাশনাল ইনকামের সাথে ট্রান্সফার পেমেন্ট অ্যাড করব, মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন প্লাস কর্পোরেট ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেগুলোকে মাইনাস করলে আমরা পার্সোনাল ইনকাম পাবো। একটু সিম্পল ভাবে বলছি, ন্যাশনাল ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম হচ্ছে যেটা তুমি অরিজিনাল আয় করবে। ট্রান্সফার পেমেন্ট মানে যেটা হচ্ছে এক ধরনের এই যে ভাতা টাতা দিচ্ছে, এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তুমি অরিজিনালি আয় করছো 10,000 টাকা, ট্রান্সফার পেমেন্ট গভর্নমেন্ট তোমাকে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দিচ্ছে, সেখান থেকে তোমার পার্সোনাল ইনকাম মাইনাস কি করতে হবে? সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন, মানে তুমি যে বিভিন্ন সোশ্যাল কাজে যে কন্ট্রিবিউশন বা ব্যয় করছো, বা তুমি যে ট্যাক্স দিচ্ছ, বা আর যে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেগুলো তোমাকে আলাদা করে প্রফিট হিসেবে দেওয়া হয়েছে, তাহলে সেই প্রফিট গুলোকে আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের পার্সোনাল ইনকাম আমরা আলাদা করে মেজার করতে পারি। আর সিম্পল ভাবে একটু ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, ইট ইজ দ্য ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাট দেয়ার ডিসপোজাল আফটার পাসিং ডাইরেক্ট ট্যাক্স লায়াবিলিটিস। মানে তুমি যে আয় করলে সেটা থেকে তুমি যখন গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেবে বা ইনকাম ট্যাক্স দিয়ে দেবে, তারপরে তোমার কাছে যে ইনকামটা আসছে সেটা হচ্ছে তোমার ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, মানে সেই টাকায় তুমি কিছু আর অন্য কিছু খরচ করলে না। তাহলে তুমি পার্সোনাল যেটা ইনকাম করলে তার মধ্যে তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি ট্যাক্স দেওয়ার পরে তোমার হাতে যে টাকাটা থাকবে সেটাকে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম বলবো। এবার একটু ছোট করে আমাদের আছে মাথা পিছু আয়, যেটাকে আমরা পার ক্যাপিটা ইনকাম বলবো। মাথা পিছু আয় বলতে একটি দেশের জনগণের মাথা পিছু গড় বার্ষিক আয়কে আমরা বলি পার ক্যাপিটা ইনকাম, মানে যেটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম অফ এ কান্ট্রি। একটা কান্ট্রির অ্যাভারেজ ইনকামকে আমরা পার ক্যাপিটা ইনকাম বলবো। খুব সিম্পল ভাবে, যে যত তোমার টোটাল জাতীয় আয় হচ্ছে তাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা মাথা পিছু আয় পাবো। আমাদের দেশে 100 টাকা ইনকাম করলো ন্যাশনাল ইনকাম, 100 জন পপুলেশন বা লোক রয়েছে, তাহলে পার হেড ইনকাম হচ্ছে 1 টাকা, তাহলে পার ক্যাপিটা ইনকাম 1 টাকা। আমাদের দেশে সেম 100 টাকা ইনকাম করলো কিন্তু লোক রয়েছে 10 জন, তাহলে পার হেড ইনকাম হলো 10 টাকা, সেটাকে আমরা বলবো পার ক্যাপিটা ইনকাম। সেম ভাবে কোন দেশের জাতীয় আয়ের পরিমাণকে, জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় আয় আমরা পাবো সেটাকে আমরা পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় বলবো। অর্থাৎ যে দেশের আমরা বলতে পারি যে দেশের মাথা পিছু আয় যত বেশি হবে সেই দেশ তত বেশি উন্নত হবে, কারণ তার দেশের জীবনযাত্রার মান তত বেশি হবে। কারণ তোমার পার হেড যদি ইনকাম 10 টাকা হয়, তুমি যে লাইফস্টাইল লিড করবে, পার হেড ইনকাম যদি 1000 টাকা হয়, নিশ্চয়ই সেম লাইফস্টাইল তুমি লিড করবে না। তোমার স্যালারি যদি 10,000 টাকা হয়, তাহলে তুমি যে লাইফস্টাইল লিড করবে, স্যালারি 1 লাখ টাকা হলে নিশ্চয়ই সেম লাইফস্টাইল তুমি লিড করবে না। তাহলে কোন দেশের জীবনযাত্রার মান বোঝানোর জন্য আমাদের মাথাপিছু আয় কিন্তু আমরা ধরে। ওকে, এবার এখানে কিছু ছোট জিনিস হয়েছে, যেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, যেটাকে ICOR বলা হয়। যে ক্যাপিটাল আউটপুট রেশিও হচ্ছে ক্যাপিটাল বাই আউটপুট। এটা দেখায় কি, শোজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড টু প্রডিউস এ প্রোডাক্ট। একটা জিনিস তৈরি করতে তোমাকে যে পরিমাণ খরচ করতে হচ্ছে বা আউটপুট দিতে হচ্ছে, যে সেইটাকে আমরা বলবো ICOR।
তাহলে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও মিন দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড টু প্রোডাক্ট ওয়ান অ্যাডিশনাল প্রোডাক্ট। তুমি একটা জিনিস তৈরি করছো, তাহলে তার সাথে তুমি যদি অ্যাডিশনাল আরো কিছু তৈরি করতে যাও, তাহলে তোমাকে এক্সট্রা ক্যাপিটাল খরচ করতে হবে। তাকে আউটপুট যেটা তুমি পাচ্ছ সেটা দিয়ে ভাগ করলে তাহলে আমরা যেটা পাবো সেটাকে ক্যাপিটাল আউটপুট রেশিও বলবো। ইনক্রিমেন্টাল মানে তুমি নিশ্চয়ই আয় বাড়ানোর জন্য নতুন বিজনেস করবে। তুমি একটা বিজনেস করছো, তার সাথে আরো একটা প্রোডাক্ট যদি তুমি ইনক্লুড করো, তোমার উদ্দেশ্য অবশ্যই থাকবে তোমার প্রফিট বেশি করার জন্য। তাহলে সেই এবার তুমি কি করলে, একটা নতুন ইন্ডাস্ট্রি কিছু বানালে, লাভের লাভ কিছু হলো না, লস হচ্ছে, তাহলে তুমি সেই জায়গায় নিশ্চয়ই রেশিও যদি নেগেটিভ হয় তুমি নিশ্চয়ই সেটার দিকে আর হাত বাড়াবে না। তাহলে সেই কারণে আমাদের আইসিওআর মেজার করা হয়। তাহলে আইসিওআর কে আমরা যদি বলি কিভাবে, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আর ইনক্রিমেন্টাল আউটপুটের রেশিও, তাহলে হেল্প করবে কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড টু অ্যাচিভ এ টার্গেট গ্রোথ রেট। তাহলে তুমি যতটা ইনভেস্ট করছো তার রেসপেক্টে তোমার যদি আয় বেড়ে থাকে, তখন তুমি আইসিওআর করবে, মানে গ্রোথ রেট হবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাই আইসিওআর, তাহলে সেটা তোমার গ্রোথ হবে। জাস্ট খুবই সিম্পল জিনিসগুলো দেখতে পারো, খুব বিশাল কিছু না। এবার হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। কোন একটা প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন, আইআইপি কি বলবো, গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার যে গ্রোথ হচ্ছে সেটাকে মেজার করার জন্য আমরা যে ইন্ডেক্সটাকে ইউজ করব সেটাকে আইআইপি বলবো। এটা ইন্ডিকেট করবে কি, ইনটু দ্য মাইনিং, ম্যানুফ্যাকচারিং and electricity sector and measure growth of the production of each industry। মানে আমাদের যে মাইনিং ম্যানুফ্যাকচার, মাইনিং মানে কি, খনি থেকে আমরা যে যে কয়লা তুলছি, পেট্রোলিয়াম তুলছি, এগুলোকে আমরা মাইনিং বলে থাকি। বা ইলেকট্রিসিটি সেক্টর, আমাদের যে বেশিরভাগ মানে কারেন্ট বা বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো কি কোল থেকে হয়ে থাকে, কয়লা থেকে হয়ে থাকে, রিলেটেড টু তো মাইনিং। অ্যান্ড গ্রোথ অফ প্রোডাকশন ইন ইন্ডাস্ট্রি, প্রত্যেক ইন্ডাস্ট্রির যদি গ্রোথ বাড়ে তখন আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। এটা করে থাকে রিলিজ দা, এই যে রিপোর্টটা, এটা সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও মান্থলি বেসিসে এই রিপোর্টটা প্রকাশ করে যে ইন্ডিয়ার বর্তমানে ইন্ডাস্ট্রিতে তার যে গ্রোথ হচ্ছে সেগুলো আমাদের সিএসও সংস্থা মান্থলি বেসিসে বলে থাকে। পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স, পিএমআই, ইন্ডিকেট করে লেভেল অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন অ্যাডভান্স। মানে কোনো একটা ইকোনমির মধ্যে যে লোকের ক্রয় ক্ষমতা, পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল যদি পরবর্তীকালে মানুষের বা ফিউচার যেটা হবে 2 বছর 5 বছর পরে ইন্ডাস্ট্রি কতটা অ্যাডভান্স ভাবে কাজ করবে সেটাকে মেজার করার জন্য বা বলার জন্য পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স হতে থাকে। সিএসও আমি একটু আগেই বললাম, সেটা এখানে একটু ছোট করে বলা আছে যে 1949-এ সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সংস্থাকে তৈরি করা হয়, যার বেস ইয়ার রিভাইজ 2004-05 প্রথমে করা হয়েছিল, বর্তমানে 2021-22-এ অন দ্য রেকমেন্ডেশন অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন, এনএসও। যে এনএসও সংস্থা, এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসার বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স কমিশন রয়েছে, তার বেসিসে আমাদের হয়ে থাকে। প্রথমবার সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন বা সিএসও যেটা হয়েছিল সেটা 1948 বা 49-এ করা হয়েছিল। আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে 1948-এ দ্বিতীয় শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হয়েছিল। তখন আমাদের শিল্পমন্ত্রী ছিল আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি হচ্ছে এই এই জিনিসটা গ্রহণ করেছিলেন তখন। আমরা সেটা সম্পর্কে আবার পড়ব। এনএসএসও সংস্থা, যেটা 1950 সালে সেট আপ করা হয়েছিল, আমি একটু আগেই বলে দিয়েছিলাম। এনএসসি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন, একটু আগেই বললাম, যেটা আমাদের রঙ্গরাজন কমিটি, এই কমিটিগুলো আমরা ধীরে ধীরে এগুলো সম্পর্কে পড়বো। রঙ্গরাজন কমিটির সুপারিশে তৈরি করা হয়েছিল 2005 সালে ফার্স্ট এটা এনএসসি আসে, যেটা তার কার্যক্রম শুরু করেছিল 2006-তে। এই অর্গানাইজেশন গুলো সম্পর্কে আমরা একদম শেষের দিকে পড়বো, কোন কমিটির সুপারিশে কি কি গঠন হয়েছিল, ব্যাংকিং কমিটি কোন কমিটির সুপারিশে হয়েছিল, এগুলো আমরা কমিশন বেসড একটা ক্লাস করব শেষের দিকে, তখন আমরা আলোচনা করব। ওকে, এবার লাস্ট কিছু নেই, এখানে কিছু শর্ট নোটস তোমাদেরকে আমি দিয়েছি যেগুলো আমাদের কম্পিটিটিভ এর জন্য খুবই ইউজফুল, যেগুলো আমাদের দরকার,
কারণ আমাদের যে কোশ্চেন্স গুলো এসে থাকে এই শর্ট নেটের উপর বেস করে এসে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সামে যে কোশ্চেন এসেছে তার ভিত্তিতে এই শর্ট নোটস গুলো বানানো হয়। সেই হিসাবে আমরা বলতে পারি হাইয়েস্ট ক্যাপিটাল ইন পার ক্যাপিটা ইনকাম স্টেটের পার ক্যাপিটা ইনকাম, হাইয়েস্ট ক্যাপিটাল পার ক্যাপিটা ইনকাম সেটা হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখতে পারি পাঞ্জাবের পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট থাকে এবং লোয়েস্ট হচ্ছে বিহার। এটা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অনুযায়ী হয়ে থাকে। এবার প্রেজেন্টলি এটা আমাদের 2021 সেন্সাসে আমাদের এটা হয়তো পরিবর্তন হবে। ইন্ডিকেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো একটা ইকোনমিক ডেভেলপমেন্টকে বলে থাকে পার ক্যাপিটা ইনকাম। একটু আগেই বললাম মাথা পিছু আয়ের মাধ্যমে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টকে মেজার করে থাকি। সব থেকে লার্জেস্ট কন্ট্রিবিউশন অফ ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক সেভিংস, আমরা যে সেভিংসটা টোটাল করে থাকি যেটা আমাদের হাউস হোল্ড মানে ঘরের যে প্রোডাক্ট থাকে হাউস হোল্ড সেভিংস থেকে আমরা সব থেকে বেশি ঘরেই আমরা সেভ করি, কারণ আমরা যে স্যালারি বেশিরভাগটা আমরা হাউস হোল্ড থেকে যে এটা পেয়ে থাকি সেটাকে আমরা বেশিরভাগটা আমাদের এখান থেকে মেজার করা হয়। চেয়ারম্যান অফ ন্যাশনাল ইনকাম কমিটি প্রশান্ত চন্দ্র মাহালানবিস, একটু আগেই বললাম পিসি মাহালানবিস। ক্যাপিটাল গুডস বলা হবে সেই জিনিসগুলোকে, ক্যাপিটাল গুডস বলা হয় সেই জিনিসগুলোকে যেগুলো আবার ফার্দার প্রোডাকশন অফ গুডস তৈরি করতে সাহায্য করবে, পরবর্তীকালে যেগুলো কোনো না কোনো জিনিস তৈরি করতে সাহায্য করবে বা আবার সেগুলো প্রোডাকশনে সাহায্য করবে, সেগুলোকে আমরা ক্যাপিটাল গুডস বলি। তুমি একটা গাড়ি কিনলে, সে গাড়ি 5 বছর 10 বছর ইউজ করার পরে সেকেন্ড হ্যান্ড আবার বিক্রি করে দিতে পারো, সেটা তখন ক্যাপিটাল গুডস হিসেবে কাজ করবে। প্রথমবার মিক্সড ইকোনমিক টার্মসটা ইউজ করেছিল জে.এম. কেইন। সেটা আমি তোমাদের মিক্সড ইকোনমি পড়ানোর সময় বলেছিলাম যে উন্নত দেশগুলো যখন ক্যাপিটালিস্ট অর্থনীতি মানে আমাদের 1931-32 ভেঙে পড়েছিল তখন কেইনস প্রথম মিক্সড ইকোনমির ধারণা দিয়েছিল। আমাদের ফার্স্ট নোটে এটা সম্পর্কে বলা রয়েছে। একটা টার্ম আমরা প্রায়ই পেয়ে থাকি বা ধীরে ধীরে পরেও আমরা প্ল্যানিং এর সময় পাবো, সেটা হচ্ছে হিন্দু গ্রোথ রেট। এটা প্রত্যেকে ভাবে হিন্দু গ্রোথ রেট মানে হিন্দুদের গ্রোথ রেট, সেটা কিন্তু নয়। হিন্দু গ্রোথ রেট কথার অর্থ হচ্ছে গ্রোথ রেট অফ জিডিপি, অর্থাৎ একটা দেশের জিডিপি বা ভারতের জিডিপির যে গ্রোথ হচ্ছে সেটাকেই আমরা হিন্দু গ্রোথ রেট বলবো। এটা হিন্দুদের সংখ্যা বেড়ে গেছে সেরকম কনসেপ্ট নয়, কিন্তু এটা আমরা কিন্তু বারবার ভুল করে থাকি। এটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইনকামের সাথে এটা অ্যাসোসিয়েটেড হিন্দু গ্রোথ রেট। আমরা প্ল্যানিং এর সময়ও হিন্দু গ্রোথ রেট কথাটা পাবো। রেট অফ জিডিপি গ্রোথ definitely major indication of a state of economy in country. জিডিপি গ্রোথ রেটের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব কি যে কোনো একটা ইকোনমি কতটা বেশি গ্রোথ করতে পারছে, সেই ইকোনমিকে আমরা জিডিপি গ্রোথ রেটের মাধ্যমে করতে পারি। 1991 এর পরে 1991 আমরা পড়বো যে 1991 এ আমাদের নিউ ইকোনমিক পলিসি ভারত অ্যাডপ্ট করতে ছিল। এটা বাধ্য হয়েছিল ইন্ডিয়া অ্যাডপ্ট করতে, তার কারণ আমাদের ফরেন যে ইনভেস্টমেন্ট ছিল, আমাদের যে ফরেন যে রিজার্ভ টাকা ছিল সেটা কমে গিয়েছিল। তার অনেক বড় কারণ রয়েছে, আমরা প্ল্যানিং পড়ানোর সময় এটা নিয়ে আলোচনা করব। পিভি নরসিম্হা রাও আর আমাদের মনমোহন সিং এর বিচক্ষণতার কারণে ভারত তখন ভিকেরি হওয়া থেকে বেঁচেছিল, তো সেগুলো আমরা ডিসকাস করব। যে 1991 এর পরে আমাদের ভারতে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়েছি। প্রথম স্বাধীনতার সময় আমরা বলেছিলাম যে আমাদের জওহরলাল নেহেরু আমাদের মিক্সড ইকোনমি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল, কিন্তু 1991 এ আমাদের হচ্ছে এখানে এলপিজি বলা হয়, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এর মাধ্যমে আমরা ইকোনমিকে অনেকটাই ইলাস্টিক বা যেটাকে বলা হয় যে উদারীকরণ করেছিলাম। তার রেসপেক্টে আমরা ধীরে ধীরে ক্যাপিটালিস্ট অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছি এবং বর্তমানে নরেন্দ্র মোদী এটাকে আরো বেশি আরো বেশি এটার দিকে এগোচ্ছে, যেটা আমাদের জন্য হয়তো খুব বেশি ডেডলি হতে পারে, তো সেটা আমাদের টাইম বলবে। হেডলাইন গ্রোথ অফ রেট ইজ মেজার্ড বাই দ্য জিডিপি অ্যাট মার্কেট গ্রোথ বলে থাকি জিডিপি। ন্যাশনাল মানে ইউজ করে থাকি বা খরচ করে থাকি সেটা হচ্ছে
প্রভিশনাল, যেটাকে পিএফ বলা হয়, প্রভিডেন্ট ফান্ড, যেটাকে আমরা ন্যাশনাল ডেট বলে থাকি, প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে বা প্রভিডেন্ট ফান্ড, এলআইসি বা লং টার্ম যে গভর্নমেন্ট বন্ড যেগুলো হয়ে থাকে, সেইখানে প্রচুর পরিমাণে টাকা গভর্নমেন্ট এখানে স্টোর করে রাখে। এলআইসি পলিসি মানে যার মধ্যে লং টার্মের একটা টাকা ইনভেস্টেড থাকে, এর মধ্যে পিএফ এ যে টাকাগুলো থাকে সেগুলো অনেক দিন ধরে যখন সার্ভিস করে তখন একটা লং টার্ম টাকা এই ন্যাশনাল ডেপ্টের মধ্যে ইনক্লুডেড হয়। মানে সরকারের একটা সম্পত্তি বলো বা রেভিনিউ জমা করার জন্য ন্যাশনাল ডেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইজ নট ভিউড ইন ন্যাশনাল ডেপ্ট। আমরা যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যেগুলো হয় সেগুলো ন্যাশনাল ডেপ্টের দ্বারা এতটা বেশি মেজার করা হয় না। আমরা পড়বো এটা, যেটা আমাদের বর্তমানে পার ক্যাপিটা ইনকামের বেস ইয়ার আমরা 2011-12 করে থাকি সেন্সাস অনুযায়ী। গোয়ার এক্সপোর্ট ডিউটি মেনলি হয় এক্সপোর্ট অফ ওর। গোয়াতে প্রচুর পরিমাণে ওর, যেটা হচ্ছে আমাদের আকরিক বিক্রি করে বা আকরিক সেল করে গোয়ার ইকোনমি তৈরি হয়। এগুলো আমাদের কিন্তু বললাম আমি একই, যেগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন থেকে এই ওয়ান লাইনার গুলো কিন্তু বানানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। অ্যাডাম স্মিথ তার বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অন দ্য ওয়েলথ অফ দ্য নেশন বইতে একটা টার্ম সম্পর্কে বলেছে, দ্য ইনভিজিবল হ্যান্ড। বলেছে ইট রেফার টু দ্য মার্কেট ফোর্সেস দ্যাট লিড টু দ্য eventual benefit of overall society when individuals are pursuing their goals to for their own goods alone। তাহলে একটা ইনভিজিবল হ্যান্ড বা একটা অদৃশ্য হাত সবসময় অর্থনীতিতে কাজ করে থাকে, যেটা বলে থাকে কি মানুষ যখন ইন্ডিভিজুয়াল যখন pursuing their goals on their own good alone, নিজে থেকে যখন প্রত্যেকে, যেটা আমরা এখন এটা বড় বড় ফিল করছি, প্রত্যেকে নিজের কথা ভাবছে যে আমার ইনকাম হলেই হলো, বাকি গভর্নমেন্ট বা সরকারের যা ইনকাম হলো আমার জানার দরকার নেই। তো এতে সমস্যা কি হয় যে ইকোনমি কিন্তু এর কারণে যথেষ্ট বেশি ফল করছে এবং তার রেসপেক্ট তোমার ইনকাম হয়ে যাচ্ছে মানেই তোমার আজকে যে ইনকাম হচ্ছে 10 বছর পরে তুমি সেই ইনকামটা রাখতে পারবে কিনা সেটা একটা বড় সমস্যা হবে, যতক্ষণ না তুমি গ্রেটার কজের জন্য চিন্তা ভাবনা করো। কারণ এটা সিস্টেম যদি ব্রেক করে সেই জায়গায় তোমার ইনকাম কেন সবার ইনকামই ভেঙে পড়বে। এটা বড় ধরনের ব্যাপার, যেটা আমরা অলরেডি বুঝতে পারছি না বা বুঝেও বোঝার চেষ্টা করছি না। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স আমরা বলে থাকি অ্যাডাম স্মিথকে বলে থাকি আমাদের মডার্ন ইকোনমিক্স এর জনক। ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ সেপারেট ব্রাঞ্চ দ্যাট কেম টু বি স্টাডিড আফটার দ্য কন্ট্রিবিউশন অফ কেইনস। কেইনস যখন মতবাদ দিলেন তখন তার বই 1936 এ প্রকাশিত তার বই দ্য জেনারেল থিওরি অফ দ্য এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি, এই বইটা ফাউন্ডেশন করার পরে আমরা ম্যাক্রো ইকোনমিক্সকে একটা সেপারেট ব্রাঞ্চ হিসাবে বলেছি, যেটা ফাউন্ডেশন করেছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যালথুসিয়ান থিওরি আমরা অলরেডি পড়েছি, জনসংখ্যা বিষয়ক তত্ত্ব, যেটা আমাদের হচ্ছে ম্যালথাসের তত্ত্ব নামে পরিচিত, যার মাধ্যমে পপুলেশন এক্সপ্লোরড দ্য রিলেশনশিপ বিটুইন ফুড সাপ্লাই অ্যান্ড পপুলেশন গ্রোথ, যেটা আমাদের প্রেজেন্টলি আমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে যে পপুলেশন প্রচুর পরিমাণে বাড়ার কারণে আমাদের কিন্তু ধীরে ধীরে খাদ্য সংকটের দিকে আমরা যাচ্ছি। কারণ যে পরিমাণ কাল্টিভেশন ল্যান্ড রয়েছে সেটার গ্রোথ হচ্ছে না, কিন্তু পপুলেশন গ্রোথ হিউজ পরিমাণে গ্রোথ করছে। গভর্নমেন্ট বারবার চেষ্টা করলেও সাধারণ মানুষ বলো বা বিভিন্ন পলিটিক্যাল কারণ বা বিভিন্ন রিলিজিয়াস কারণের কারণে এই পপুলেশন গ্রোথটাকে মানে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। তো এটা একটা বড় ধরনের মানে সমস্যা কিন্তু আমাদের ক্ষেত্রে ধীরে ধীরে হতে পারে। ওয়েজ ফান্ড থিওরি, যেটা আমাদের যে ওয়েজ, যেটা আমাদের হচ্ছে যে মজুরি, সেটা প্রথমবার জে.এস. মিল অর্থনীতিবিদ এটা প্রপোজ করেছিল। আমি প্রত্যেককে বারবার বলছি ওয়ান লাইনার গুলো অনেকটাই আছে, যে আমরা যদি বলি এটা তো বেকার জিনিস, এটা করলে হবে না, আমি এমনি চ্যাপ্টার পড়লেই হবে, খুব বড় ভুল করবে। কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টারে আমি এরকম করে দিয়ে দেব শর্ট নোটের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ইকোনমিক্স এর উপর বেস করে কিন্তু হবে, এবং এটা কিন্তু সব থেকে বড় এবং বেস্ট পদ্ধতিতে পড়াশোনা। স্টাডি অফ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মৌ স্বাক্ষর হয়, এটা আমরা প্রায় বিভিন্ন জায়গায় দেখেছি। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা 1987 থেকে 1988 এই সময়ে প্রথম মৌ স্বাক্ষর করা শুরু হয়েছিল। এক্সটার্নিটি থিওরি, ম্যাক্রো ইকোনমিক্স এর বেস করে এক্সটার্নালিটি থিওরি আমাদের কাছে এসেছে। ফাংশনাল ফাইন্যান্স, যেটা
আব্বা ডি লার্নার এটা অ্যাসোসিয়েটেড রয়েছে ফাংশনাল ফাইন্যান্স, মানে যে ফাইন্যান্সটা আমাদের কার্যকরী ক্ষেত্রে, ফাংশনাল ফাইন্যান্স মানে কি বলতে পারি, যে আয় যেটা হচ্ছে, তুমি 10 কোটি মানে প্রত্যেক মাসে 10,000 টাকা করে আয় করছো, দিয়ে জাস্ট ইনকামটাকে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছ, সেটাকে তুমি কোনো জায়গায় ইনভেস্ট করছো না, তোমার অ্যাকাউন্টে ঢুকছে, টাকাটা তুমি রেখে দিচ্ছ, সেভিংস করছো। কিন্তু তুমি যদি সেই টাকাটা মান্থলি বেসিসে কোনো একটা স্কিমে ইনভেস্ট করো, তাহলে তোমার সেই ফাইন্যান্সটা ফাংশনাল হবে, সেই জায়গা থেকে তোমার প্রফিট উঠে আসবে, ইকোনমিও বেনিফিশিয়াল হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি বিলিভ দ্যাট দ্য ওয়ার্কার শুড বি শেয়ার দেয়ার ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন। যে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেটিক থিওরি এটা বলছে যে ইন্ডাস্ট্রি বা আমাদের যে শিল্পের ক্ষেত্রে তার যে ওয়ার্কাররা রয়েছে তাদেরকে কন্ট্রিবিউট বা যোগদান করা উচিত। এই কারণে আগে যে কমিশন যেগুলো ছিল, যে আমাদের ধরো এই যে শিল্প সংগঠন, যে সংগঠনগুলো ছিল, এগুলো কিন্তু প্রথমে ছিল না, তারপর এগুলোকে ইনক্লুডেড করা হয়েছে, কারণ যারা ওয়ার্কার রয়েছে তাদের যে কথাবার্তা বা তাদের যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব বেশি বেনিফিশিয়াল হয়, কারণ তারা যতটা বুঝে অতটা কিন্তু অন্য কেউ বুঝতে পারে না। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন থিওরি অফ রেন্ট, রেন্টের মডার্ন থিওরি অনুযায়ী রেন্ট অ্যাকিউরস এনি ফ্যাক্টর, যে কোনো ফ্যাক্টরের দ্বারা রেন্ট হয়ে থাকে। অন দ্য বেসিক প্রিন্সিপাল, বেসিক প্রবলেম স্টাডিজ ম্যাক্রো ইকোনমিক্স শুড বি দ্য প্রোডাকশন অফ দ্য ইনকাম। ইনকামের উপর ভিত্তি করে ম্যাক্রো ইকোনমিক্স বেসিক প্রবলেম আলোচনা করা উচিত। দ্য রিলেশনশিপ বিটুইন রেট অফ ইন্টারেস্ট and the level of consumption first visualized ইভিনিং ফিশার। অর্থনীতিবিদ ফিশার প্রথমবার রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার এবং লেভেল অফ কনজামশনের উপর ভিত্তি করে যে দুজনের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেটা প্রথমবার ফিশার অর্থনীতিবিদ মেনশন করেছেন। কারণ বলো, ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে কনজামশন লেভেল কিন্তু কমে। তখন ভেবে দেখো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি এখন 5% থাকে, তাহলে তোমার মনে হবে ও 5% টাকা ব্যাংকে টাকা রেখে কি হবে, ও বেশি সেভিংস করে। কিন্তু হঠাৎ করে যদি দেখো ইন্টারেস্ট রেট 5% জায়গায় গভর্নমেন্ট 7% করে দিয়েছে, তখন মনে হবে না না টাকাটা রাখি, 10 বছর পরে এই টাকাটা বাড়বে, তাহলে আমার কিন্তু পরে ফিউচারে কাজে লাগবে। তার মানে রেট অফ ইন্টারেস্ট আমাদের লেভেল অফ কনজামশন কিন্তু বহুভাবে প্রভাবিত করে। ওকে, দেখো এখানে আমরা টোটাল একটা হিউজ বড় চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম, 1.5 ঘন্টা ধরে আমরা আলোচনা করলাম খুব ব্রড ভাবে। আমি তোমাদের বারবার বলছি এই ক্লাসটা কিন্তু প্রত্যেকে বারবার রেকর্ডিং দেখবে, পিডিএফ আমি দেব, পিডিএফটা পড়বে আর বুঝবে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। এই চ্যাপ্টার কিন্তু তোমাদের ইকোনমিক্সে ইন্টারেস্ট আসবে না ইকোনমিক্স থেকে ভয়ে তোমরা পালিয়ে যাবে, এটা কিন্তু ডিটারমাইন করবে। কারণ এই চ্যাপ্টারটা ইকোনমিক্স এর সবচেয়ে বেস ভিত্তি, কারণ বেস যদি ক্লিয়ার না হয় আমরা কিন্তু ইকোনমিক্স সবসময় ভয়ের চোখে দেখবো, আমরা কিন্তু সেই জায়গায় এগোতে পারবো না। দেখো সবার মোটামুটি টপিক ক্লিয়ার? বলো কোনো কোশ্চেন থাকলে বলো। বোঝা গেছে প্রত্যেকের? আচ্ছা, হ্যাঁ। ওকে,